একজন কেরানি তৈরি করা। আমি খুব ভালো নাচতে পারি, আমি কেন ড্যান্সকে আমার মেন সাবজেক্ট করতে পারবো না? আমি ভালো খেলোয়াড়, খেলতে পারি খুব ভালো, অঙ্কে আমার অত মাথা নেই, আমি কেন ভালো ভালো খেলোয়াড় হব না? বেতনের এগুলোর পেছনে আমি ছুটবো কেন? আমি তো সেটা চাই না। আমি তো একজন বড় সঙ্গীতজ্ঞ হতে চাই, কারণ সঙ্গীত আমার অন্তরে বসে গেছে। অবশ্যই রাজ্য সরকারও বুঝতে পারবে যে ন্যাশনাল এডুকেশন পলিসি এটা অত্যন্ত জরুরি আছে। আত্মহত্যার চেষ্টা করছেন অবশ্যই শিক্ষকরা, আত্মহত্যা এর মধ্যে করেওছেন, একজন দুজন আত্মহত্যা করেছেন, আর কিছু আছেন যারা আত্মহত্যার চেষ্টা করছেন। এবার প্রতিটা মুহূর্ত তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। কিন্তু দেখুন, রাইট ভ্রাতৃদ্বয়ের 100 বছর পূর্বে যন্ত্র সর্বস্ব বইতে আমাদের প্লেনের হুবহু বর্ণনা আছে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ। হ্যাঁ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, কথা তো সবাই শুনেছি। ফিজিক্সে এত পেলো, ম্যাথসে এত পেলো, কেমিস্ট্রিতে এত পেলো, এদিকে সংস্কার কিছুই রইল না, নিজের দেশ সম্পর্কে জানলো না, তাহলে কিচ্ছু হবে না। যাদবপুর, প্রেসিডেন্সি, এই জায়গাগুলো যাবেন তো, নেশার আখড়া তৈরি হয়ে গেছে এগুলো। প্রত্যেক বাবা মার উচিত পড়াশুনোয় কত নাম্বার পেয়েছে সেটা থেকেও বড় হচ্ছে তার মধ্যে সংস্কার কি কি জন্মাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি শেখর আবার এসেছি আমার চ্যানেল মেভরিকে। আজকের এই পডকাস্টে, আজকের এই উষ্ণ বিকেলে আমরা যার সাথে কথা বলতে চলেছি তিনি ধূপগুড়ির একজন অত্যন্ত পরিচিত একজন ব্যক্তিত্ব, শিশু মন্দির বিদ্যালয়ের ডে শিফট ইনচার্জ হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সাথে, আমাদের সবার পরিচিত অভিজিৎ শঙ্কর দত্ত মহাশয়। নমস্কার স্যার আপনাকে আমাদের আজকের এই পডকাস্ট। নমস্কার, আপনাকেও নমস্কার। আজকের এই পডকাস্টে আমরা দাদার কাছ থেকে শুনবো তার জীবনের বহু ঘটনা, গল্প, আনন্দ বেদনার স্মৃতি। এই বিদ্যালয়ে তিনি দীর্ঘ 27 ইয়ার্স ধরে আছেন শিক্ষক হিসেবে। একটি লম্বা জার্নি, লম্বা সফর। এই জার্নিতে দাদার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন আনন্দ বেদনা, মজার স্মৃতি আমরা আজকে শুনবো দাদার কাছ থেকে। প্রথমে আমরা দাদার কাছে শুনতে চাইবো তার এই বিদ্যালয়ে ঢোকার যে ব্যাকগ্রাউন্ড ছিল, বিদ্যালয়ে ঢোকার আগের যে কাহিনী, যেটি অনেকে আমরা জানি না দর্শকেরা, সে সম্পর্কে দাদাকে আমি অনুরোধ করবো আপনি যদি কিছু শেয়ার করেন দর্শকদের উদ্দেশ্যে। অবশ্যই। অ্যাকচুয়াল তখন সালটা হলো 1998 সাল। তো তখন 1998 সালে আমি ছোটবেলা থেকেই আমার দিদির কাছে মানুষ, তো দিদির বাড়িতেই থাকা। তো হঠাৎ একদিন শুনতে পেলাম যে ধূপগুড়ি ধর্মশালা, কলাহাটি ধর্মশালায় একটি মিটিং হবে। জামাইবাবু এসে বললেন আমায় যে মিটিং হবে, কারণ ধূপগুড়িতে একটি নতুন স্কুল খুলতে চলেছে, সেই বিষয়ে তুমিও আসবে। যাই হোক, সেই ধর্মশালায় যাবার পর ওখানে বিশিষ্ট শিক্ষানুরাগী মানুষেরা সব সমবেত হয়েছেন, তাদের সাথে সব পরিচয় হলো। তাদের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য ধূপগুড়ির বিশিষ্ট শিল্পপতি শ্রদ্ধেয় গোপাল প্রসাদ রাম মহাশয়, তারপর জলপাইগুড়ি পান্ডাপাড়া সারদা শিশু তীর্থের প্রধানাচার্য শ্রদ্ধেয়
হিমাংশু মহন্ত মহাশয়, অভিজিৎ ভৌমিক, হরিদাস কর, এরকম ধূপগুড়ির বিশিষ্ট ব্যক্তিবর্গ ওখানে বসেছেন। উদ্দেশ্য হলো তাদের ধূপগুড়ির বুকে একটি বিদ্যালয় তারা খুলবেন, এরকম একটা পরিকল্পনা চলছে। তো সেটা কি হবে? সেটার মাধ্যম হবে বাংলা এবং বিদ্যাভারতী অনুমোদিত অখিল ভারতীয় শিক্ষা সংস্থার বিদ্যাভারতী, সেই বিদ্যাভারতী অংশ হিসেবে এখানে বিদ্যালয় খোলা হবে। তো যাই হোক, তখন সেই সমিতির বৈঠক চলছে, তার মধ্যে সেখানে শিক্ষক প্রয়োজন, অর্থাৎ তাদেরকে বলা হয় আচার্য প্রয়োজন। তো তখন প্রধান আচার্য হিসেবে নির্জাংশু মহন্ত মহাশয়, ওনার নাম প্রস্তাবিত হলো, এবং আচার্য হিসেবে আমার নাম প্রস্তাবিত হলো। এছাড়া তখন ওই আরো ছিলেন সুনীল মহন্ত, প্রীতিলতা মহন্ত, এদের নামও তখন ওখানে প্রস্তাব আকারে এলো এবং একটা রেজুলেশনও তৈরি হয়ে গেল। তারপর শুনতে পেলাম যে এই বিদ্যালয়ে কাজ করতে গেলে নাকি ওই প্যান্ট শার্ট পরে কাজ করা যায় না, ধুতি পাঞ্জাবি পরতে হবে, যেটি খুব চ্যালেঞ্জিং ছিল স্যার সে সময় আসে। তো সেটা সে সময় স্বাভাবিকভাবেই আমিও শুনে একটু চমকে গেলাম, এবং তখন বাড়িতে আমি জানালাম যে আমি একটু ভাববো, কারণ না ভাবলে হবে না। আমি ধুতি পাঞ্জাবি পরে সারাক্ষণ এটা কেমন মনে হচ্ছে। তো তখন ভাববার পর বাড়িতে এসে অনেক চিন্তা ভাবনা করছি। এদিকে আমার জামাইবাবুও বারবার বলছেন, মাও বলছেন যে ঠিক আছে স্কুলে ঢুকে যাও, ধুতি পাঞ্জাবি তো ভালো, আমাদের জাতীয় পোশাক আছে, তো সেখানে না পড়ার তো কিছু নেই। তো তাও চিন্তা ভাবনা মনের সাথে সংগ্রাম চলছে। তারপর চলতে চলতে একটা সময় রাজি হয়ে গেলাম। তো রাজি হয়ে যাবার পর যথারীতি তখন স্কুল হয়নি, স্কুলের মিলপাড়াতে একটা ছোট্ট জায়গায় সুধীর মহন্ত মহাশয়ের বাড়িতেই স্কুল তৈরির কাজ চলছে, সেখানে প্রতিদিন যেতে হতো। সেখানে একটা ছোট্ট কার্যালয়, মাটির নিচে মাটি, চারপাশে বাঁশের বেড়া দিয়ে একটা অফিসের মতো করা হয়েছে। সেখানে 2-4টা ফর্ম আর কিছু বিদ্যালয় ম্যাগাজিন পুরনো এরকম কিছু নিয়ে ওখানে বসে থাকতে হতো। তো যাই হোক, তো তারপর সেখানে এইভাবে যাতায়াত শুরু করা হলো। এরপর খবর এলো যে শিলিগুড়িতে প্রশিক্ষণ আছে, ট্রেনিং আছে, সেখানে যেতে হবে। তো যথারীতি আমি আর প্রধান আচার্য হিসেবে যার নাম প্রস্তাবিত হয়েছিল তিনি শ্রদ্ধেয় নির্জাংশু মহন্ত মহাশয়, আমরা দুজন গেলাম। তো সেখানে শিলিগুড়িতে আমরা এখনো গেলে দেখতে পাবো যে সেবক রোড সারদা শিশু তীর্থ, খুব বড় বিদ্যালয়, 10ম শ্রেণী পর্যন্ত, খুব সাজানো গোছানো, খুব সুন্দর। তো সেই বিদ্যালয়ের পাশে মাতৃভবন বলে আরেকটি জায়গা ছিল, সেখানে প্রশিক্ষণ হচ্ছিল এবং ওই বিদ্যালয়ে থাকার ব্যবস্থা ছিল, পাশাপাশি দুটো ছিল। আমি জানি না কেন মনে হলো যে যেদিন এখান থেকে রওনা হয়ে যাবার পর বিকেলের দিকে 4টা নাগাদ প্রথম যখন সেই পবিত্র ভূমিতে আমি পা রাখলাম, সে অদ্ভুত এক অনুভূতি আমার হলো, যেন মনে হচ্ছে কোনো স্কুল নয়। স্কুল বলতে আমরা যেটা দেখে এসছি বা শুনে এসছি যে স্কুলের এমন পরিবেশ হবে, এই এই যেগুলো জেনে এসছি, ওখানে দেখি একদম অন্যরকম একটা আশ্রমিক পরিবেশ, চারিদিকে সাজানো ফুলের বাগান। মনেই হচ্ছে না যে সেখানে এত ছাত্রছাত্রী প্রতিদিন পাঠদান করানো হয় ছাত্রছাত্রীকে। কোথাও কোনো নোংরা আবর্জনা কিছু নেই, স্বচ্ছ পরিবেশ। তো ঢোকার সাথে সাথে একটা মনে প্রাণে একটা শিহরণ জাগলো এবং প্রবেশ করে গেলাম সেই বিদ্যালয়ে। ধীরে ধীরে সেদিন রাতে শোবার পর মানসিক পরিবর্তন আসতে শুরু করলো, যে না, আমি তো কোনো সিদ্ধান্ত ভুল করিনি, এটা এক অন্য পৃথিবী, অন্য জগৎ, যেটা আমি কখনো আমার কল্পনাতে ছিল না। তো সেখানে জাগরণ হতো ভোর 4টায়,
4টার সময় উঠে পড়তে হতো, উঠে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর একাত্মতা স্তোত্রম হতো। সেটাও এক অদ্ভুত সুর। সেই আমাদের প্রাচীন সাহিত্য বেদ পুরাণ থেকে নেওয়া সমস্ত শ্লোকগুলো, সেগুলো অভ্যাস করানো হয়। সেগুলো মুখস্থ নেই, তবু বই হাতে করে নিয়ে সংস্কৃত শব্দগুলো উচ্চারণ করতে হয়। ভোরবেলা সেই এক অপূর্ব পরিবেশ। তারপর শারীরিক, এইভাবে সারাদিনের কার্যক্রম, রাত 9টা পর্যন্ত কার্যক্রম চলতো। এইভাবে 7 দিনের প্রশিক্ষণ ছিল। 7 দিন পর যেদিন ফিরে আসবো বাড়িতে প্রশিক্ষণ নিয়ে, আমি যে মানুষ গিয়েছিলাম, ফেরার সময় আমি যেন এক অন্য মানুষ ফিরে আসছি, যার 2 চোখ ভরে স্বপ্ন। এবং সেদিনই আমি ঠিক করে নিয়েছি, সেখান থেকে আসার সময় শপথ নিয়েছি, সেই বিদ্যালয়কে প্রণাম করে যখন ছেড়ে আসছি, যে না, বাকি জীবনটা এই বিদ্যালয়ের কাজেই লাগিয়ে দেবো। আর আমাদের ধূপগুড়িতেও এমন সুন্দর একটি বিদ্যালয় আমরা গড়ে তুলবো, এরকম একটা মনে মনে শপথ নিয়ে ধূপগুড়িতে আমরা ফিরে এলাম। শুরু হলো আমাদের বিদ্যালয়। গুটি কয়েক ছাত্র দিয়ে বিদ্যালয় শুরু হলো। বিভিন্ন বিদ্বান ব্যক্তিরা, ধূপগুড়ির বিশিষ্ট বুদ্ধিজীবীরা আসছেন, তারা বুদ্ধি দিতেন। কেউ কেউ বললেন যে বিদ্যালয় চালানো তো অত সহজ নয়, তার মধ্যে বাংলা মাধ্যম বিদ্যালয়, অনেক অভিজ্ঞতার দরকার। তো তোমরা বাচ্চা ছেলে মেয়ে, তোমাদের কি অভিজ্ঞতা নেই? সেই অভিজ্ঞতা আছে কি? সেটা নিয়ে তাদের মধ্যেও সংশয়। তো যাই হোক, নিষ্ঠার সাথে আমরা বিদ্যাভারতীর যোজনায় কাজ শুরু করে দিলাম। ধীরে ধীরে প্রত্যেক বছর বিদ্যালয়ের ছাত্র সংখ্যা বাড়তে লাগলো এবং ধূপগুড়িতে এক ব্যতিক্রমী বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করতে লাগলো বিদ্যালয়, যে ধুতি পরা মাস্টারদের স্কুল, এরকম একটা কথা ছড়িয়ে যেতে লাগলো। কেন ধুতি পরা হয়, কি করা হয়, সেগুলো অত কিছু মানুষ জানতো না। তো এইভাবে চলতে চলতে 5ম বছরে পা রাখার পর একটি শোভাযাত্রা হলো। তখন ছাত্র সংখ্যা প্রায় আমাদের 150-র কাছাকাছি প্রায় হয়ে গেছে। এটা স্যার কোন বছরে হবে? এটা হচ্ছে 98, 2003 কি 4, আচ্ছা। এরকম। তো তারপর একটা শোভাযাত্রা হলো। তো সেই শোভাযাত্রায় ধূপগুড়ি মানুষ বুঝতে পারলো যে খুব সুন্দরভাবে এই শোভাযাত্রা। এর মধ্যে একটি কথা না বললেই নয়, যে বিদ্যালয়ে আমাদের প্রতিষ্ঠা হলো হচ্ছে 1998 সালে 17ই মে। আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল যেদিন, সেদিন জলপাইগুড়ি তদানীন্তনকালের ল কলেজের অধ্যক্ষ এখন স্বর্গীয় মাননীয় সুনীল চক্রবর্তী, স্বর্গীয় সুনীল চক্রবর্তী, তিনি উপস্থিত ছিলেন। তার হাত দিয়ে প্রদীপ প্রজ্বলিত হয়েছিল। তিনি জলপাইগুড়ি পান্ডাপাড়া সারদার সম্ভবত সভাপতি ছিলেন। তিনি এসছিলেন এবং পান্ডাপাড়া সারদা থেকে একটি খুব সুন্দর ভাই বোনেদের একটি টিম, তারাও এসছিল। তারা সাংস্কৃতিক বিভিন্ন নাচ গান এগুলো পরিবেশন করেছিল। তো এইভাবে শুরু হয়ে যায়। তো যাই হোক, তো 5ম বৎসর হয়ে যাবার পর বিদ্যালয় যথারীতি আবার চলতে শুরু করলো। এবার ছাত্র সংখ্যা অন্যবারের তুলনায় আর একটু বেশি সংখ্যক ভর্তি হতে লাগলো। এইভাবে চলতে চলতে বিদ্যালয় 10ম বর্ষ চলে এলো। 10ম বর্ষে আমরা বড় সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম মিলপাড়া ময়দানে। তো সেখানেও বেশ একটা সাড়া পড়ে গেল। আমাদের কার্যক্রমগুলো একটু ব্যতিক্রমী ছিল। বাকি যে ক্লাব বা অন্যান্য প্রতিষ্ঠানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তার সাথে আমাদের একটু বৈচিত্র্যের দিক থেকে বেশ কিছুটা তফাৎ ছিল, যেটা সকলকে আকৃষ্ট করতো। যেমন সরস্বতী বন্দনার মধ্যে দিয়ে শুভারম্ভ এবং তার পরিসমাপ্তি হতো সম্পূর্ণ বঙ্কিমচন্দ্রের সেই রাষ্ট্রবন্দনা দিয়ে, এবং কার্যক্রমগুলো একটু অন্যরকম কার্যক্রম ছিল, ভিন্ন ধর্মী। তো তাতে সবাইকে আকৃষ্ট করতে লাগলো। এইভাবে ধীরে ধীরে বিদ্যালয় চলতে চলতে আজকে 2025 সালে আমাদের গত 17ই মে 28 বছরে বিদ্যালয়ে পা রাখলো। তো এখন বিদ্যালয় নিজস্ব ভূমিতে, নিজস্ব ভবনে বিদ্যালয় চলছে। ছাত্র সংখ্যা প্রায় 1400 প্লাস এবং আচার্য শিক্ষক শিক্ষিকা
রয়েছেন আমাদের প্রায় 55 জন, এবং সহায়ক সহায়িকা 10 জন, নৈশ প্রহরী আছেন, সব মিলিয়ে প্রায় 80 জনের কাছাকাছি একটা সুবিশাল পরিবার। এবং বিদ্যালয়ে নিজস্ব অডিটোরিয়াম হল রয়েছে এখন বর্তমানে। তারপর কম্পিউটার ল্যাব রয়েছে, 2টো কম্পিউটার ল্যাব রয়েছে। তারপর আমাদের বিজ্ঞান গবেষণাগার রয়েছে। এইভাবে এখন বর্তমানে বিদ্যালয়ের কাজ চলছে, তৃতীয় ভবনের কাজ চলছে, এবং এইভাবে ধীরে ধীরে বিদ্যালয়ে আজকে 29 বছরে পা রেখেছে, 28 বছরে পা রাখলো, 28 প্লাস, মানে 28 কমপ্লিট হয়ে 29-এ পা রাখলো। তো তবে আমার জীবনের ক্ষেত্রে যেটা আমি বলবো, যে আমার একটা শপথ ছিল যে আমি বিদ্যালয়ে যতদিন কাজ করব কোনোদিন ছুটি নেবো না। এটা আমার একটা মৌলিক একটা ইচ্ছে ছিল। কিন্তু এটা যখন বাড়িতে বলতাম, সবাই বলতো, মাও বলতো, এগুলো অবাস্তব কথা ভেবে ভাবছো কেন তুমি, এটা তাই কি সম্ভব? কিন্তু দেখা গেল 28 বছর অতিক্রান্ত হয়ে 29-এ পা রাখলো বিদ্যালয়ে। আমার এই শিশু মন্দির জীবনে আমি একদিন মাত্র অ্যাবসেন্ট ছিলাম, একদিন মাত্র অ্যাবসেন্ট ছিলাম, বাকি পুরো আমার 100% অ্যাটেন্ডেন্স আছে। তো এটা আমার জীবনে আমি চেষ্টা করব যে আরো যে কদিন থাকি একদিনও যাতে ছুটি না নিতে পারি, এবং মহেশ্বরের কৃপায় যাতে সুস্থ থেকে কাজ করতে পারি। এটা একটা আমার জীবনে একটা বড় নিজের উপর নিজের জেদ ছিল, এবং যেটা আংশিক হলেও করতে পেরেছি আর কি। তো এইভাবে বিদ্যালয় চলে যাচ্ছে। আর আরেকটা বিষয় যেটা, যে এই বিদ্যালয়ের কাজকে কখনোই আমরা প্রফেশন হিসেবে দেখিনি। এটাকে, যে প্রথম যেদিন আমাকে স্বর্গীয় সুনীল চক্রবর্তী, জলপাইগুড়ি ল কলেজের অধ্যক্ষ, ওনার সাথে পরিচয় হবার পর উনি মাথায় হাত দিয়ে বলেছিলেন যে আমার সাথে পরিচয় হবার পর, যে মনে রাখবে যে টিচিং ইজ নট এ প্রফেশন, ইট ইজ মিশন। শিক্ষকতা কখনো পেশা হতে পারে না, এটা হচ্ছে জীবনের ব্রত। তো সেই কথাটা আমার কিন্তু খুব ভালো লেগেছিল এবং আমার হৃদয়কে স্পর্শ করেছিল। আর সেই ভাবনা নিয়েই এগিয়ে চলেছি। এখন দেখা যাক কি হয়। অভিজিৎ দাকে ধন্যবাদ। উনি দীর্ঘ 28 বছর ধরে স্কুলে কাজ করেছেন, এবং আমরা জানতে পেরেছি যে উনি 28 বছরের পেশাগত জীবনে বা শিক্ষকতা জীবনে সর্বসাকল্যে মাত্র একদিন তিনি ছুটি নিয়েছিলেন। আমি জানি না অন্য কোনো স্কুলে ভারতবর্ষে এমন কোনো শিক্ষক পাওয়া যাবে কিনা যিনি 28 বছরের শিক্ষকতা জীবনে মাত্র একদিন ছুটি হিসেবে নিয়েছিলেন স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে। এটি সত্যি আমাদের সবার জন্য একটি শিক্ষণীয় বিষয়। অতটা ডেডিকেটেড হলে একজন শিক্ষক, একজন আচার্য, তিনি 28 বছরের শিক্ষকতা জীবনে তিনি মাত্র একদিন ছুটি নিয়েছেন, এটি সত্যি বিস্ময়কর এবং বিরল। অন্ততপক্ষে আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখছি এবং অত্যন্ত চমকিত হচ্ছি যে আজকাল যেভাবে শিক্ষকতাকে অনেকে পেশা হিসেবে নিচ্ছেন বা টাকা কামানোর উৎস হিসেবে দেখছেন, সেখানে অভিজিৎ দা একজন আদর্শ আমাদের সমাজের জন্য। এবারে অভিজিৎ দার কাছে আমরা একটি ব্যাপারে আলোকপাত করতে চাইছি, সেটি হচ্ছে অভিজিৎ দা এখানে 28 বছর যাবৎ রয়েছেন। বিদ্যালয়ের পূর্বের 28 বছর আগের যে বিদ্যালয় ছিল শিশু মন্দির, সারদা শিশু মন্দির, তার থেকে 28 বছর পরের যে বিদ্যালয়টি এখন আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়িতে, তার মধ্যে আপনার চোখে কি কি উল্লেখযোগ্য পার্থক্য ধরা পড়েছে বা চোখে পড়েছে? একটা বিষয় হচ্ছে যে আগে যখন বিদ্যালয় মিলপাড়াতে ছিল, আমাদের প্রথম যখন শুরু হয়েছিল, তখন আমার মনে আছে একদিন আমি ওখানে সম্ভবত মাঠে, ওখানে ছোট্ট একটা খুব সুন্দর মাঠ ছিল, তো ছোট্ট সেই মাঠে বসে আছি। একজন ধূপগুড়ি হসপিটালের একজন বড় ডাক্তারবাবু, তিনি তার স্ত্রীকে নিয়ে এবং তার সন্তানকে নিয়ে এসছেন বাচ্চাকে ভর্তি করাবেন। তো স্কুলের পরিকাঠামোগত দিক থেকে টিনের চাল, তারপর বাঁশের বেড়া, নিচটা কোনো রকমে একটু পাকা করা, আধভাঙা অবস্থা বিদ্যালয়ের। তো এই বিদ্যালয়ে যখন বিদ্যালয়ের মাসি গিয়ে বলেন যে হাসপাতাল থেকে ডাক্তারবাবু এসছেন বাচ্চাকে ভর্তি করানোর জন্য, তো দাদামণি আসুন। তো আমি একটু হকচকিয়ে গেলাম, একটু নার্ভাসও ফিল করছিলাম। তারপর স্বাভাবিকভাবে ওনাদের বসতে দেয়া হলো। খুব দুরন্ত প্রকৃতির বালক, ছোট্ট মিষ্টি চেহারা,
খুব তুরতুর করে দৌড়ে বেড়াচ্ছে সেই ছোট্ট বালক। তো যখন জানতে চাইলাম আমি সেই বালকের মায়ের কাছে যে আপনি কেন ভর্তি করাবেন, কিসের জন্য, কারণ স্বাভাবিকভাবেই তখন একটা সমাজে যেটা একটা স্ট্যাটাস বলবো বা প্রবণতা বলবো, যে একটু এডুকেটেড পার্সন হলে এবং পয়সা থাকলে পরে তারা সেন্ট জেমসে পাঠিয়ে দিত। তখন বড় স্কুল বলতে বিন্নাগুড়ির একমাত্র সেন্ট জেমসকেই সবাই ধরে নিত, ইংরেজি মাধ্যম বিদ্যালয় যেটা আইসিএসসি বোর্ডের, আর সেখানেই সাধারণত পাঠাতো। কিন্তু সেগুলো সব বাদ দিয়ে কেন তিনি এখানে এলেন, একটা প্রশ্ন চিহ্ন মনের মধ্যে কিন্তু চলেই এলো। কিন্তু তাদের সাথে কথা বলে যখন শুনলাম যে তারা বললেন যে না, এই বিদ্যালয়ের যে আদর্শ, এই বিদ্যালয়ের যে সংস্কার, এই সংস্কার আমাদেরকে প্রভাবিত করেছে এবং সেই কারণেই এখানে ছুটে আসা, এবং আমার ছেলে এখান থেকেই পড়াশুনো করবে। কেন বাংলা মাধ্যমে পড়লে পরে, সেই বৌদিমণি বললেন যে বাংলা মাধ্যমে পড়ে কি মানুষ হতে পারবে না? কেন পারবে না, এখানে পড়েই ও মানুষ হবে। তো যাই হোক, ভর্তি নিয়ে নেওয়া হলো। সেই শিশু কখনোই শ্রেণীকক্ষে বসতো না, সে সারাক্ষণ ঘুরে বেড়াতো, ক্লাসের মতো চলতো। এইভাবে ধীরে ধীরে তার পরিবর্তন আসে এবং পরবর্তীতে সে আমাদের চতুর্থ শ্রেণী পর্যন্ত পাঠদান করার পর ধুবুরি বৈরাতিগুড়ি স্কুলে ভর্তি হয়। মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করে, উচ্চ মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট হয়। আপনারা জানবেন, সেই শিশুর পরিচয় দিলে সবাই একবারে চিনবেন। সেই শিশু এখন প্যানাসিয়া মেডিকোতে বসে, একজন সুনামধন্য চিকিৎসক ডক্টর নক্ষত্র দে বসছে ওখানে। ওনার বাবাও এই পেশাতেই আছেন, ডক্টর অভিজিৎ দে। তো নক্ষত্রও এখন বসছে। তো এরকম ভাবে প্রচুর এরকম শিক্ষিত পরিবার আসা শুরু করলো। কিন্তু তখন পরিকাঠামো দিক থেকে যেটা ছিল, আন্তরিকতা প্রচুর ছিল, কিন্তু যুগের সাথে সাথে তাল মিলিয়ে, যেমন তখন কম্পিউটার শিক্ষার কোনো ব্যবস্থা আমাদের ওখানে ছিল না, সায়েন্স ল্যাব, বিজ্ঞান শিক্ষার কোনো ব্যবস্থা সেখানে ছিল না। আমার মনে আছে যে সেখানে আমার এক ছাত্রী আছে, তার নাম হচ্ছে দর্শইতা রায়, আমাদের প্রাক্তন বোন, আমাদের ডক্টর নির্মল চন্দ্র রায় বিধায়ক যিনি আছেন এখন, তারই কন্যা, যে প্রেসিডেন্সিতে এখন পড়ছে। তো সে অ্যাঙ্কারিং এর খুব শখ ছিল, খুব ভালো। ও শনিবার করে যে শিশু সভা হতো ভালো বলতো। তো ওর প্র্যাকটিসটা কোথায় হতো? বাঁশবাগানের নিচে, আমাদের বিদ্যালয়ের এক কোণে একটা বাঁশবাগান ছিল, সেখানে বাঁশের একটা কাঠি তার হাতে দিয়ে তাকে অভ্যাস করানো হতো কিভাবে অ্যাঙ্কারিং করাতে হয়। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে বিভিন্ন বড় বড় কার্যক্রমে, সরকারি কার্যক্রমে ও খুব সুন্দর অ্যাঙ্কারিং করে, এবং বর্তমানে সে প্রেসিডেন্সিতে পড়াশোনা করছে। খুব ভালো ছাত্রী, খুব ভালো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দারুণ রেজাল্ট করেছে, বৈরাতিগুড়িতে পড়াশোনা করেছে। তো তখন এমনটা ছিল। আর এখন বর্তমান যেটা আছে, এখন যেমন আমাদের শনিবার করে শিশু সভা হয়, কিন্তু সেটা আমরা অভ্যাস কিসে করাচ্ছি? একদম রিয়েল কর্ডলেস তার হাতে দিয়ে প্র্যাকটিস করানো হচ্ছে। হ্যাঁ, তার হাতে কিন্তু সেই বাঁশের টুকরো আর দেওয়া হচ্ছে না। হ্যাঁ, তার হাতে কর্ডলেস দিয়ে দেওয়া হচ্ছে। প্রজেক্টরের সামনে দাঁড়িয়ে সে প্র্যাকটিস করছে, পরে তার ভুলগুলো ধরিয়ে দেওয়া হচ্ছে, তারপর আবার তাকে প্র্যাকটিস করানো হচ্ছে। এইভাবে তখনকার পুরনো দিনের কথা যদি বলতে চাই, যে তখন কিন্তু আন্তরিকতার কিন্তু কোথাও আমাদের ঘাটতি ছিল না, একটা কিন্তু দারুণ বিষয় ছিল। আর তখন আমি দেখতাম যে মায়েরা সাধারণত যে বিদ্যালয়ের যে অনুশাসন আছে, যেভাবে শিশুকে রাখতে বলা হয়, যা যা করণীয় আছে বলা হতো, সেগুলো কিন্তু নিখুঁতভাবে পালন করতো। কিন্তু বর্তমানে একটা যেটা সমস্যা দেখতে পাচ্ছি, তখন মোবাইলের এই ব্যবহারটা ছিল না, যেটা এখন খুব সমস্যার সৃষ্টি করছে। তো এই তফাৎই দেখা যাচ্ছে আর কি। আচ্ছা, যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিতে এসছে পরিবর্তন, সেই সঙ্গে স্কুলের স্ট্রাকচারও পরিবর্তন এসছে, অবশ্যই সেটি গ্রহণযোগ্য। তো এই স্কুলের দীর্ঘ 28 বছরের শিক্ষকতা জীবনে আমরা শুনতে চাইবো রাজুদার জীবনের সবচেয়ে স্মরণীয় একটি ঘটনার কথা, দীর্ঘ 28 বছরের মধ্যে। একটা খুব ভালো একটা ঘটনা বলছি। একদিন বিদ্যালয়ে আমি বসে আছি, সেটা সম্ভবত
সালটা আমার ঠিক খেয়াল নেই, 2010-11 হবে হয়তো সম্ভবত। আচ্ছা, 14-15 বছর। হ্যাঁ, তো এবার বসে আছি, একজন মাস্টারমশাই তার কন্যাকে নিয়ে এসছেন এবং তার সাথে তার এক ছোট পুত্রও ছিল, বাচ্চাকে ভর্তি করাবে। তো যাই হোক, বসতে দেয়া হলো। হওয়ার পর আমার সাথে কথা যখন বলা হলো, আমি বললাম আবেদনপত্র গ্রহণ করুন, যা প্রসেস আছে সেইভাবে আপনাকে ভর্তি করাতে হবে। তো মাস্টারমশাই বলছেন যে দাদামণি, কিন্তু তার আগে আমার বেশ কিছু কথা আছে। তো আসুন, ঘরে বসতে দেয়া হলো। বলছেন যে দাদামণি, আমার ছেলেকে নিয়ে সমস্যা নেই, ছেলে তো খুব ভালো পারে, কিন্তু আমার যে এই যে মেয়ে আছে, এই মেয়ে আর ছেলে ধুপগুড়িতে একটি বেসরকারি বিদ্যালয়ে ভর্তি করিয়েছি, কিন্তু সেখানে দিন দিন তার অধঃপতনই ঘটে যাচ্ছে। আর খুব ভয়ঙ্কর অবস্থা, মানে নাম লিখতেও তার হাত কাঁপছে, পড়াশুনো তো দূরের কথা। তো এই অবস্থায় আমার এই মেয়েকে যদি আপনারা ভর্তি নেন তবেই আমি ছেলেকে দেবো, নাহলে ছেলেকে শুধু পড়াবো না। আমারও মনে একটু জেদ চেপে গেল, সেই বোনটিকে সহ ভর্তি নিয়ে নেওয়া হলো। সেটা খুব সম্ভবত প্রথম শ্রেণীতে বোনকে নেওয়া হলো, এবং যে ভাই ছিল, ভাইকে ক্লাস 1-এ নিচের ধাপ যে আছে সেখানে ভর্তি করানো হলো। বিদ্যালয়ে আসা শুরু হলো। তো বোনটিকে আমি দেখতে পাচ্ছি যে যেটা বলা হয় সেটাতেই একটা অনীহা ভাব, আর নাম লিখতে বললেও সেখানে আত্মবিশ্বাসের অভাব। তো সেই পড়াশুনো ছেড়ে ওর সাথে গল্প শুরু করলাম। প্রতিদিন কি হতো, ক্লাসে যা পারতো না পারতো নেই, কোনো অসুবিধে নেই, সকলকে বলে দেওয়া হয়েছিল যে কিছু বলবেন না। ওর সাথে গল্প করা হতো, তোমার কি খেতে ভালো লাগে, কি করতে ভালো লাগে। এরকম হতে হতে যখন তার সাথে আমার কিছুদিন বন্ধুত্ব হয়ে গেল, কিছুদিন পর তখন সে আস্তে আস্তে গল্প বলা শুরু করলো যে আগের স্কুলে কি হতো গো। বলছে জানো তো, আগের স্কুলে সবাই আমাকে পাগল পাগল বলতো, আর আমার না একদম ভালো লাগতো না, আর সবাই পারতো, আমি কিছু পারি না, সেই জন্য খুব হাসতো সবাই। আর যেটাই করতাম সবসময় মাস্টারমশাইরাও বলতেন যে ও পারবে না, ওকে দিয়ে হবে না, আর আমিও করতাম না। তো বলে ও যখন এই গল্পগুলো করছে না, আমার মনের মধ্যে তখনই একটুখানি একটা বুদ্ধি খেলে গেল যে একমাত্র আত্মবিশ্বাসের কারণেই মেয়েটি পিছিয়ে পড়ছে, আর কিছুই নেই, আর কোনো সমস্যা নেই, ওর অসুখটা আমি ধরে ফেললাম। তো তারপর ছোট ছোট কাজ ওকে দিয়ে করানো হতো, যেমন বিদ্যালয়ে প্রতিদিন বন্দনা সভার ফুল তুলে এনে সুন্দরভাবে প্রতিকৃতি সাজানো, ওর উপর দায়িত্ব দিয়ে দিলাম। ও প্রতিদিন খুব সুন্দর করে সাজাতো, এবং সেটা সকলকে বলা হতো যে ও খুব সুন্দর করে সাজাচ্ছে, একটু সবাই তাহলে সারদা তালি দাও। সবাই সারদা তালি দিত, 3বার সারদা তালি হয়। তো এইভাবে উৎসাহ পেতে 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 যখন সেই মেয়ে প্রথম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় গেল, তখন প্রায় ও 20% মার্কস তুললো, 20% একদম নিজের যোগ্যতায়। তারপরে যখন 2তে উঠলো, তখন আরেকটু ইমপ্রুভ হয়ে গেল, তখন বেশ সবার সাথে মিশতে শুরু করলো, বন্ধু তৈরি করতে শুরু করলো। এইভাবে হতে হতে মোটামুটি হাফ ইয়ারলি পরীক্ষা যখন হলো, তখন হাফ ইয়ারলি পরীক্ষায় মোটামুটি 50%-এর মতো মার্কস তুললো। তারপর যখন অ্যানুয়াল হলো 60%-এর মতো মার্কস তুললো। এইভাবে ক্রমান্বয়ে ও দিন দিন ওর কি হতে প্রোগ্রেস হতে শুরু করলো, হতে হতে আর তারপর সেই মেয়ে ধূপগুড়ি কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আজকে সেই মেয়ে বিয়ে হয়ে গেছে, এখন এক শিশুর মা, সে গ্র্যাজুয়েট, এবং খুব সুন্দরভাবে সংসার করছে, এবং আমার সাথে এখনো যাতায়াত এবং যোগাযোগ আছে সেই পরিবারের সাথে। আর সেই ছোট্ট ভাইটি, সেই ভাইটি এখন সুনামধন্য একজন চিকিৎসক, সে পড়া এখনো কমপ্লিট হয়নি তার, সে কলকাতার একটি সরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছে। তো এগুলো এটা আমার জীবনে একটা মানে খুব সুন্দর একটা চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, এবার আমরা অভিজিৎদার কাছ থেকে শুনবো আমাদের কিছু সামাজিক ব্যাপার নিয়ে। এবার আমরা তাদের সাথে কথা বলতে চাইছি। বর্তমান যুব সমাজের অবক্ষয় আমাদের সবার চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, কি করে যুব সমাজ বিপথে যাচ্ছে, তাদের খুব অধঃপতন ঘটছে দিন দিন। শিশু মন্দির স্কুলটি
সামাজিক মূল্যবোধ, নৈতিকতা, এথিক্স, প্রিন্সিপালস, মরালিটিস এগুলোর চর্চা করে থাকে সেই যাত্রার শুরু থেকেই। তাদের কাছে আমরা জানতে চেষ্টা করব যুব সমাজের যে অবক্ষয়, সে অবক্ষয় ঠেকানোর জন্য শিশু মন্দির স্কুলের পক্ষ থেকে তাদের কি কর্মসূচি থাকে বা রয়েছে, এবং স্কুলের বাইরে থেকে যদি আমরা চিন্তা করি একজন অভিভাবক হিসেবে তাদের কাছ থেকে জানতে চাইব তিনি অভিভাবকদের উদ্দেশ্যে এই অবক্ষয় ঠেকানোর জন্য কি পরামর্শ দেবেন। প্রথমেই বলবো যে আমাদের যে বিদ্যালয় অখিল ভারতীয় শিক্ষা সংস্থান বিদ্যাভারতী, তাদের তত্ত্বাবধানেই আমাদের এই বিদ্যালয় পরিচালিত। তো এখানে বিদ্যাভারতী সমগ্র দেশ জুড়ে আধারভূত বিষয় তার উপর গুরুত্ব দিয়েছে। আধারভূত বিষয় কি? শারীরিক, যোগ, সঙ্গীত, নৈতিক, আধ্যাত্মিক, সংস্কৃত, এই 5টা বিষয়ের উপর সমগ্র দেশ জুড়ে বিদ্যাভারতীর যে যত বিদ্যালয় আছে, প্রায় 30,000 বিদ্যালয় আছে, সেই সমস্ত বিদ্যালয়ে কিন্তু এটা ভীষণভাবে জোর দেওয়া হয়েছে এবং বারবার প্রশিক্ষণ হচ্ছে, বিভিন্নভাবে সেটা প্রয়োগ করা হচ্ছে, ভীষণভাবে জোর দেওয়া হয়েছে। তা কেন? স্বামী বিবেকানন্দ যে কথাটি বলেছিলেন যে আমাকে এমন 100টি যুবক এনে দাও যাদের পেশি হবে বজ্রের মতো শক্ত এবং হৃদয় হবে কুসুমের মতো কোমল, তবে আমি দেশের চেহারাটা বদলে দিতে পারবো। তার মানে যে আদর্শ চরিত্রবান যুবক দেশের জন্য প্রয়োজন। এই ভাবনা নিয়ে 1952 সালে কিন্তু আমাদের বিদ্যাভারতীর স্থাপনা হয়েছিল উত্তরপ্রদেশের গোরক্ষপুরে, প্রথম বিদ্যালয়। তারপর ধীরে ধীরে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে আজকে প্রায় 30,000-এর কাছাকাছি বিশ্ববিদ্যালয় পর্যন্ত রয়েছে। কেশব ভারতী বিশ্ববিদ্যালয় বিদ্যাভারতী তত্ত্বাবধানে চলছে। তো এইবার যেটা বিষয়, যে বিদ্যালয়ে একটা কিছু অনুশাসন আছে, যেমন বিদ্যালয়ে যে সমস্ত অভিভাবক আছেন বাচ্চা পড়ায়, তাদেরকে যদি আপনারা প্রশ্ন করেন দেখতে পাবেন ভারতবর্ষে যে কোনো বিদ্যালয়, বিদ্যাভারতী পরিচালিত বিদ্যালয়গুলো যেগুলো আছে, যে প্রত্যেক শিশুকে কিন্তু বলে দেওয়া হয় বিদ্যালয় থেকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাবা মাকে প্রণাম করবে, গুরুজনদের প্রণাম করবে। তারপর কি করতে হবে? তারপরে ধ্যান করতে হবে, মেডিটেশন করতে হবে, ধ্যান করে তারপর পড়তে বসতে হবে। তো এই যে সকালবেলা ঘুম থেকে ওঠা, ধ্যান করা, গুরুজনদের প্রণাম করা, এগুলো ছোট্ট ছোট্ট সংস্কারগুলোর দিকে কিন্তু বিদ্যাভারতী ভীষণভাবে কিন্তু জোর দিচ্ছে। শুধু পড়াশোনার দিকে কিন্তু তার জোর নেই, এই পঞ্চ আধারভূত বিষয়ের উপর কিন্তু ভীষণভাবে জোর দিচ্ছে। সংস্কৃত কি আছে? দেবভাষা সংস্কৃত। অনেকে বলছেন যে ডেড ল্যাঙ্গুয়েজ, তাদের সাথে আমি একমত হতে পারি না। কারণ আজকে দেখুন সংস্কৃত বিশ্ব পর্যন্ত, বিশ্বের বিভিন্ন দেশ, জাপান শুরু করে সমগ্র দেশ, আমেরিকাতেও সংস্কৃত শেখানোর ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ, যে আজকে আমরা যদি বলি যে প্লেনের আবিষ্কার কে করেছিলেন, ছোট বাচ্চাও বলে দেবে রাইট ভ্রাতৃদ্বয়। কিন্তু দেখুন রাইট ভ্রাতৃদ্বয়ের 100 বছর পূর্বে যন্ত্র সর্বস্ব বইতে আমাদের প্লেনের হুবহু বর্ণনা আছে, বিমান শব্দটি আছে, বিমান শব্দটি আছে, সেখানে তৈরি করা হয়েছিল। হ্যাঁ, তো এই বইগুলো কিন্তু বিদেশ চর্চা করছে, নিয়ে যাচ্ছে, আর আমরা এখান থেকে বলছি ডেড ল্যাঙ্গুয়েজ। আজকে কপার সালফেট, সংস্কৃতে বলা হচ্ছে সিকিগ্রেবা, কপার সালফেটকে বলা হচ্ছে। সংস্কৃত নিয়ে আমাদের চর্চা নেই, চর্চা কম। দেবভাষা সংস্কৃত যেটা বলছে যে সবচেয়ে বেশি শুদ্ধতা আসে সংস্কৃতে, পবিত্রতা আসে সংস্কৃতে। সংস্কৃত শব্দ যদি একটা শিশুকে আপনি ছোট্টবেলা থেকে উচ্চারণ করাতে পারেন, তার কিন্তু অনেকগুলো শারীরিক বিকাশ, ভিতরে হরমোনাল ফাংশন যেগুলো আছে সেগুলো কিন্তু স্বাভাবিক হবে। হ্যাঁ, ওঙ্কার ধ্বনি, প্রার্থনা করা হচ্ছে বিদ্যালয় শুরুর আগে আধা ঘন্টা প্রার্থনা, সেখানে ওঙ্কার হচ্ছে, ওঙ্কার ধ্বনি দেয়া হচ্ছে। সেখানে গীতার 12 অধ্যায় পাঠ হচ্ছে এবং ভারতবর্ষে আমাদের প্রাচীন যে সাহিত্যগুলো আছে, বেদ পুরাণ থেকে নেওয়া সেই বিভিন্ন শ্লোকগুলো করানো হচ্ছে। হ্যাঁ, সেখানে প্রার্থনা সভায় পঞ্চাঙ্গ পাঠ হচ্ছে, আধা ঘন্টার প্রার্থনা সভা থাকে এবং 20 মিনিটের।
তো পুরোটা কমপ্লিট হতে আধা ঘন্টাই লেগে যায় ক্লাসে ঢুকতে ঢুকতে। তো সেখানে ছোট ছোট বোধ কথা থাকছে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ। হ্যাঁ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, কথা তো সবাই শুনেছি। কোথা থেকে এসছে কথাটা? মা এবং মাতৃভূমি স্বর্গ থেকেও শ্রেষ্ঠ, রামায়ণ থেকে এসছে। লঙ্কা বিজয়ের পর যখন লক্ষণ শ্রীরামচন্দ্রকে বললেন যে দাদা এই সোনার লঙ্কা ছেড়ে আর কখনোই আমরা অযোধ্যায় ফিরবো না, এখানেই থেকে যাই। তো এটা সুন্দর সুভাষিত আছে যে অপি স্বর্ণাময়ী লঙ্কা নমে লক্ষ্মণ রচতে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তখন শ্রী রামচন্দ্র বলছেন যে হে লক্ষণ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, সোনার লঙ্কা তো তাই কি হয়েছে, মা এবং মাতৃভূমি স্বর্গ থেকেও শ্রেষ্ঠ। এগুলো তাদের জানানো হচ্ছে। এছাড়া কি আছে, সংস্কৃতি জ্ঞান বলে একটা বই আছে, যেটা চতুর্থ শ্রেণী থেকে দেয়া হচ্ছে, চতুর্থ থেকে একদম পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম প্রত্যেকটা শ্রেণীর এটাই করানো হচ্ছে। যেখানে ভারতীয় যে বীরগাথা রয়েছে এবং ভারতের প্রাচীন যে দিকগুলো আমরা জানি না সেই সমস্ত দিক নিয়ে এই সংস্কৃতি জ্ঞান বইটি রয়েছে, যেটার পরীক্ষা হয়। এবার থেকে অভিভাবকদের শুরু হয়েছে, অভিভাবকরা পড়ছে, জানছে। হ্যাঁ, তো প্রাচীন ভারত সম্পর্কে যদি শিশুদের না জানানো যায়, তারা যদি খালি এই মোগল পাঠানের ইতিহাস পড়ে জানছে অথচ নিজের যে শৌর্য বীর্যের কাহিনী তারা জানছে না, তাহলে তার মধ্যে সংস্কার কি করে আসবে? আসবে না কখনোই সংস্কার। তাদের ভক্ত প্রহ্লাদের গল্প তাকে জানানো হচ্ছে, দধিচির গল্প তাকে জানানো হচ্ছে যে আমাদের সংস্কৃতিতে দেখো এটা। তারপরে হচ্ছে এই যে বীর বালক যারা আছে তাদের কাহিনী তাদেরকে গল্প আকারে রাখা হচ্ছে। এগুলো ছোট্ট ছোট্ট সংস্কারগুলো কিন্তু ছোটবেলা থেকে তার মধ্যে থেকে তৈরি হচ্ছে। শ্রবণ কুমারের কথা বলা হচ্ছে, বৃদ্ধ পিতা মাতাকে কাঁধে করে নিয়ে, অন্ধ পিতা মাতা কাঁধে করে নিয়ে তীর্থ দর্শন করাচ্ছে। এই যে চিত্রগুলো তাদের সামনে রাখা হচ্ছে, পিতা মাতার প্রতি শ্রদ্ধাবোধ জন্মাচ্ছে। সে আর এই শিশু আর বড় হয়ে বাবা মাকে কখনোই ওল্ড এজ হোমে পাঠাবে না, বৃদ্ধাবাসে পাঠাবে না, নিজের কাছেই রাখবে। এ বাবা মাকে কখনো বোঝা মনে করবে না। এই যে সংস্কার যেগুলো আছে, এগুলো কি আছে যে ছোট্টবেলা থেকে শিশুর মধ্যে যদি এই ছোট ছোট সংস্কারগুলো তুলে ধরা যায় তবেই তো ঠিক হবে। খালি ওই পড়ালাম, ফিজিক্সে এত পেলো, ম্যাথসে এত পেলো, কেমিস্ট্রিতে এত পেলো, এদিকে সংস্কার কিছুই রইলো না, নিজের দেশ সম্পর্কে জানলো না, তাহলে কিচ্ছু হবে না, তাহলে তার মধ্যে সংস্কার আসবে না। আজকে বলাও ঠিক নয় যে আজকে দেখুন তো যাদবপুর, প্রেসিডেন্সি, এই জায়গাগুলো যাবেন তো আপনারা যদি যান দেখতে পাবেন যে সেখানে আমার পরিবারেরও সদস্য আছে, আমার ছাত্রছাত্রীরা আছে, তাদের কাছ থেকে শুনতে পাই নেশার আখড়া তৈরি হয়ে গেছে এগুলো। এখানে কারা যায়? সমাজের সবচেয়ে ক্রিম যেগুলো আছে, যে সমস্ত ছাত্রছাত্রী ক্রিম, দুর্দান্ত রেজাল্ট, জবরদস্ত রেজাল্ট, তারা যাচ্ছে, সাধারণ মানে ছাত্রছাত্রী কেউ যাচ্ছে না। অথচ সেখানে নেশার আখড়া তৈরি হয়ে গেছে। কেন হচ্ছে? সংস্কারের অভাব। ছোটবেলা থেকে সেই সংস্কার আমরা দিতে পারিনি, আমরা ব্যর্থ। আমরা শুধু নম্বরের পেছনে ছুটেছি, কিন্তু তার সংস্কারের পেছনে কখনোই ছুটিনি। এমনটা যদি হয় তাহলে দেশ কি করে এগোবে? তাই মানে যেটা আমার বলা, যে প্রত্যেক বাবা মার উচিত পড়াশুনোয় কত নাম্বার পেয়েছে সেটা থেকেও বড় হচ্ছে তার মধ্যে সংস্কার কি কি জন্মাচ্ছে। কোনো খারাপ সংস্কার তাকে আসছে না তো তার মধ্যে? দেশের বীরগাথার গল্প তাকে জানানো ছোটবেলা থেকে শিশুর মধ্যে। শিবাজি যেমন রামায়ণ মহাভারতের গল্প শুনে বীর হবার প্রেরণা তার মধ্যে জেগেছিল। এটা উচিত, এটা করণীয়। ধন্যবাদ রাজুদাকে, তিনি তার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করেছেন। আজকের যুব সমাজের যে অবক্ষয়, যে অধঃপতন দেখতে পাচ্ছি, তার রীতিমতো ভয়ঙ্কর। যদি এটাকে ঠেকানো না যায় তবে আগামী দিনগুলোতে আমাদের এই দেশ বসবাসের অযোগ্য হয়ে উঠতে পারে। এই জন্য অবশ্যই স্যার যেটি বললেন, পরিবার থেকেই সেই বাচ্চাকে তৈরি করতে হবে মূল্যবোধ শিখিয়ে। সেই সঙ্গে স্কুলের ভূমিকা তো অবশ্যই রয়েছে, বিদ্যালয়ের শিক্ষকের ভূমিকা তো অবশ্যই রয়েছে, কিন্তু পরিবার অবশ্যই এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে। এবার আমি দাদার কাছে জানতে চাইবো, আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা যা আমরা দেখতে পাচ্ছি,
একজন শিক্ষার্থী সে কতটুকু মেধাবী বা ট্যালেন্টেড সেটিকে বিচার করা হচ্ছে তার অর্জিত নাম্বার দিয়ে। যদি সে অত্যধিক প্রতিভাবান হয়েও থাকে, তবুও সে যদি একটি নির্দিষ্ট মানদণ্ডের নাম্বার তুলতে না পারে, দ্যাট মিনস 80% বা 90% অ্যাভাব তুলতে না পারে, তবে সেই জিনিয়াস স্টুডেন্টটিকেও একজন সাদামাটা স্টুডেন্টের তকমা দিয়ে পিছিয়ে ঠেলে দেওয়া হয়। এতে একজন প্রতিভাবান শিক্ষার্থী শুধুমাত্র সে ডিমোটিভেট হচ্ছে তাই নয়, সে তার প্রতিভার বিকাশ হয়তো কোনো কারণে নাম্বার দিয়ে ঘটাতে পারেনি, কিন্তু তার মধ্যে অজস্র প্রতিভা রয়েছে। সে অসীম প্রতিভাধর একজন শিক্ষার্থী হতে পারে, কিন্তু হয়তো সে কোনো কারণে নাম্বার কম পেয়েছে। এখন নাম্বার কম পেয়েছে বলে একজন শিক্ষার্থীকে পিছিয়ে দেওয়া হচ্ছে, সে অনেক জায়গায় চান্স থেকে বঞ্চিত হচ্ছে। তো সেক্ষেত্রে আমি তাদের কাছে সুস্পষ্ট প্রশ্ন করব যে নাম্বার অবশ্যই দরকার, কিন্তু নাম্বার যারা কম পাচ্ছে কোনো কারণে কিন্তু তার মধ্যে প্রতিভা রয়েছে, তাদের জন্য আমরা সমাজের মানুষেরা কি পদক্ষেপ নিতে পারি? এই ক্ষেত্রে যেটা বলা যায় যে ভারতবর্ষ তো স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতা পেয়ে গেছি। স্বাধীনতার পর দেখা গেছে যে শিক্ষা ক্ষেত্রটা যেটা আছে, মেকলে শিক্ষা পদ্ধতি যেটা আছে সেটাই বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু ভারত কেন্দ্রিক শিক্ষা এই বিষয় কিন্তু কেউ কখনো ভাবেনি। মেকলে শিক্ষা পদ্ধতির উদ্দেশ্য বা লক্ষ্য কি? একজন কেরানি তৈরি করা, আর কিছু না। একটা কেরানি তৈরি হবে, মোটা টাকা বেতন পাবে, হয়ে যাবে। কিন্তু ভারত কেন্দ্রিক শিক্ষা যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে সেটাতে কি হবে? আদর্শ দেশভক্ত চরিত্রবান যুবক তৈরি হবে। আজকে খুব ভালো প্রশ্ন করেছেন আমাদের শেখরদা। তো আমি দেখতে পাচ্ছি একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে আজকে এনইপি 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতি, তো জাতীয় শিক্ষানীতি যেটা আছে সমগ্র দেশে ছড়িয়ে গেছে। আমাদের রাজ্যেও বিরোধিতা করছেন অনেক শিক্ষাবিদরা, কিন্তু জাতীয় শিক্ষানীতিতে ভারত কেন্দ্রিক শিক্ষা যেটার উপরে জোর দেওয়া হয়েছে, প্রবণতা ভিত্তিক শিক্ষা। আমি পড়াশুনো করেছি, আমার ছবি আঁকতে ভালো লাগে, কেন আমি আঁকা নিয়ে পড়তে পারবো না? আমি খুব ভালো নাচতে পারি, আমি কেন ড্যান্সকে আমার মেন সাবজেক্ট করতে পারবো না? আমি ভালো খেলোয়াড়, খেলতে পারি খুব ভালো, অঙ্কে আমার অত মাথা নেই, আমি কেন ভালো ভালো খেলোয়াড় হব না? ঠিক, অবশ্যই অবশ্যই। আমাদের একটাই লক্ষ্য যেটা সামনে দেয়া হচ্ছে, যে তোমাকে বড় হতে হবে, ভালো মার্কস তুলতে হবে, জয়েন্টে ভালো র্যাঙ্ক করতে হবে, মেডিকেলে তোমাকে ভালো একটা জায়গায় পৌঁছতে হবে, সরকারি মেডিকেল কলেজে পড়তে হবে, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেতে হবে, অথবা এসএসসিতে পরীক্ষা দিয়ে একটা চাকরি জোগাতে হবে। কেন? মোটা বেতনের, অবশ্যই। কেন মোটা বেতনের এগুলোর পেছনে আমি ছুটবো কেন? আমি তো সেটা চাই না। আমি তো একজন বড় সঙ্গীতজ্ঞ হতে চাই, কারণ সঙ্গীত আমার অন্তরে বসে গেছে, সঙ্গীত আমার সাধনা। আমাকে কেন জোর করা হচ্ছে? এনইপি 2020-তে এই বিষয়টা আছে, ভারত কেন্দ্রিক শিক্ষা রয়েছে। ভারত কেন্দ্রিক শিক্ষা কি? যে ভারত কেন্দ্রিক শিক্ষা হচ্ছে যে আপনি একটা বিষয় পড়াতে গিয়ে, এটা আবার মজার বিষয় আছে যে বিদ্যাভারতী কি করেছে, এই এনইপি 20 এটা তো একটা পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি, কিন্তু এটার পদ্ধতি কি আছে? পঞ্চপদী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এটাকে পদ্ধতি হিসেবে বিদ্যাভারতী অ্যাপ্লাই করেছে। পঞ্চপদী শিক্ষা ব্যবস্থায় কি আছে? অধীতি, বোধ, অভ্যাস, প্রয়োগ, প্রসার। একটা সাবজেক্টকে, একটা বিষয়কে 5টা ভাগে ভাগ করতে হবে। অধীতি, বোধ, অভ্যাস, প্রয়োগ, প্রসার। জানা, বোঝা, মানা, অর্থাৎ আমি একটা জিনিস জানলাম, তারপরে বুঝে গেলাম, তারপরে মানলাম, তারপরে আমি এটা সমাজের ক্ষেত্রে প্রয়োগ করব। বিদ্যাভারতী আজকে শুরু করে দিয়েছে।
ভারতবর্ষের অন্যান্য স্টেট আজকে শুরু করে দিয়েছে। আমি বলবো না যে আমাদের রাজ্য সরকার এটার বিরোধিতা করছে, রাজ্য সরকারকেও এই ছত্রতলে আসতে হবে, এটা নিশ্চিত। কিন্তু হয় প্রত্যক্ষভাবে না এলেও পরোক্ষভাবে হলেও কিন্তু আসতেই হবে, বিকল্প কোনো রাস্তা নেই, পালিয়ে যাবার কোনো রাস্তা নেই। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, বিকল্প এনইপি 2020 স্বাগত করা ছাড়া কোনো রাস্তা নেই রাজ্য সরকারের, সে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে তো হবে না, পরোক্ষভাবে হলেও এটাকে আনতে হবে। এটার ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ন্যাশনাল এডুকেশন পলিসি সম্পর্কে সম্যক ধারণা নেই, উল্টোপাল্টা বলা হচ্ছে। এটা আপনার মোবাইলে সার্চ করতে পারেন, সার্চ করে নিজেরাও স্টাডি করতে পারেন, বুঝে যাবেন। সিম্পল বিষয় আছে, খুব সুন্দর করে দেয়া আছে। ইংলিশ ভার্সন চাইলে ইংলিশ ভার্সন পাবেন, বাংলা ভার্সন চাইলে বাংলা ভার্সন পাবেন। স্টাডি করে দেখুন, আপনারা আপনারা নিজেরাই সমর্থন করবেন, আপনারাই বলবেন যে কেন এটাকে লাগু করতে দিচ্ছে না সরকার, রাজ্য সরকার। রাজ্য সরকার। এটার বিরুদ্ধে এটা একদিন অবশ্যই রাজ্য সরকারও বুঝতে পারবে যে ন্যাশনাল এডুকেশন পলিসি এটা অত্যন্ত জরুরি আছে, এবং সেদিন তারা আপন করে নেবে, এবং তবে দেখা যাবে যে আমাদের এই সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান হয়ে যাবে। আশা করি আমাদের রাজ্য সরকার এনইপি 2020 নিয়ে অবশ্যই ভালো করে নজর দেবে, এবং সেটি আমাদের রাজ্যেও আশা করি অ্যাক্টিভেট হয়ে যাবে খুব শীঘ্রই, দ্য আর্লিয়ার দ্য বেটার। এবার আমরা রাজুদার কাছে জানতে চাইবো একটি ভিন্ন ইস্যু সম্পর্কে। ইস্যুটি কিছুটা সামাজিক, আবার অনেকে হয়তো রাজনৈতিক তকমা লাগাতে পারেন। আমি আশা করবো কোনো দর্শক রাজনৈতিক লেভেলে আমাদের বিষয়টিকে দেখবেন না। সেটি হচ্ছে, কদিন আগে আমরা দেখতে পেয়েছি পশ্চিমবাংলাতে অসংখ্য শিক্ষক চাকরি হারিয়ে রাস্তায় বসেছেন, প্রতিবাদে নেমেছেন। তাদের সংসার, বউ বাচ্চা কি করে চলবে তারা জানেন না। তারা চাকরি হারিয়ে নিঃস্ব হয়ে কাঁদছেন রাস্তায় দাঁড়িয়ে। এই যে এতগুলো শিক্ষক চাকরি হারালেন, এদের ভবিষ্যৎ কি? হ্যাঁ, মানলাম বলা হচ্ছে কিছু শিক্ষক দুর্নীতির মাধ্যমে চাকরি নিয়েছিলেন, অবশ্যই এগ্রি করি, হতেই পারে। কিন্তু একজনের পাপে বাকি সবাই ভুগবে কেন? এই বিষয়টি সম্পর্কে আমি অভিজিৎদার কাছ থেকে সরাসরি জানতে চাইছি আপনার মতামত কি স্যার? দেখুন, মহামান্য সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে সেই রায় অনুযায়ী দেখা গেছে যে আমাদের 2016 প্যানেলটা বাতিল হয়েছে। এবার সেই প্যানেল যেটা বাতিল হয়েছে, যে প্যানেল বাতিল হয়েছে সেই প্যানেলের মধ্যে কিছু যোগ্য কিছু অযোগ্য সব মিলেমিশে একাকার হয়ে আছে। এবার স্বাভাবিকভাবেই যেটা আমরা চাইবো, একজন নাগরিক হিসেবে আমি যেটা চাইবো যে প্রথম হচ্ছে যোগ্য যারা আছেন, আজকে আমি যোগ্য, আমি পরীক্ষা দিয়েছি, আমি পাস করেছি, আমি চাকরি করছি, আমি একটা স্বপ্ন সাজিয়েছি, পরিবারে আমার সংখ্যা সাজিয়েছেন, হ্যাঁ একটা বিয়ে শাদী হয়েছে, এবং আমি হাউস লোন নিয়েছি, নিয়ে আমি বাড়ি করেছি। তারপর সেই মাসে মাসে আমাকে ইএমআই দিতে হয়, বাড়িতে বৃদ্ধ পিতামাতা আছে, তাদের স্ত্রী সন্তান, হ্যাঁ স্ত্রী সন্তান রয়েছে, তাদের পড়াশুনো, সন্তানের পড়াশুনো, বৃদ্ধ পিতামাতার চিকিৎসার খরচ সব মিলিয়ে আমি কিন্তু একটা আমার সাজানো গোছানো সুন্দর সংসার হঠাৎ করে একটা কেউ এক আকস্মিক ঘোষণায় সব কিন্তু আমি ধূলিসাৎ হয়ে গেল, এবং আমার যত স্বপ্ন ছিল ভেঙে চুরমার হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি তাই আত্মহত্যার চেষ্টা করছেন, অবশ্যই শিক্ষকরা আত্মহত্যা এর মধ্যে করেওছেন, একজন দুজন আত্মহত্যা করেছেন, আর কিছু আছেন যারা আত্মহত্যার চেষ্টা করছেন। এবার প্রতিটা মুহূর্ত তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তো এখানে কি আছে, এবার যারা অর্থ দিয়ে আবার ঢুকেছেন, ওএমআর সিট যাদের নীল, অথচ অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, চাকরি করছেন, তারা অন্যায় করেছেন, তারা জানে, তাদের চাকরি চলে গেছে, তাদের আক্ষেপ শুধু অর্থটা, এই অর্থটা দেয়া হলো, অর্থটা কাজে লাগলো না। কিন্তু আমার এখানে বিষয় হচ্ছে, আপনি কেন অর্থ দিয়েছেন? অন্যায় তো আপনিও করেছেন। যে নিয়েছে খালি তার দিকে আঙুল তুললে তো হবে না, যে নিয়েছে তাকে সুযোগ আপনারা করে দিয়েছেন, আপনারাই পথ দেখিয়েছেন। আপনারা যদি অন্য কোথাও তো হচ্ছে না, আপনার এখানে কেন হচ্ছে? আপনি পথ দেখিয়েছেন, সেই পথে তারা হাঁটছে। খালি যে নিয়েছে তার দোষ দিলে হবে না, আপনারা দিয়েছেন সেটাও একটা অন্যায় করেছেন। আপনার যোগ্যতা নেই,
আপনি কঠোর পরিশ্রম করেননি, আপনি ওই টাকা দেওয়ার বদলে যদি আপনি কঠোর পরিশ্রম করে পরীক্ষায় বসতেন তাহলে এমনি চান্স পেয়ে যেতেন আপনি। সেই পরিশ্রমটা আপনি করেননি। অথচ যারা করেছে, যারা নিষ্ঠার সাথে এগিয়ে চলেছে, তাদের জীবনে আজকে ঝড়ঝঞ্ঝা নেমে এসেছে। তো আমার এটাই আগ্রহ থাকবে যে আগামীতে যাতে মহামান্য সুপ্রিম কোর্ট আছেন, যে যারা যোগ্য তারা যেন আবার তাদের চাকরি ফিরে পায়। তবে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু খুব খুশি হবে। এক্ষেত্রে আমি একটি প্রশ্ন চলে আসে, সেটি হচ্ছে যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছিলেন, অযোগ্যদের পাপের দায়ভার যোগ্যদের বয়ে বেড়াতে হচ্ছে, এর পেছনে দায়ী কে রাজুদা? দেখুন, এটা ওই যে আমি বললাম যে এটাতে আমি খালি সরকার কর্তৃপক্ষকে আমি ওভাবে বলবো না, কারণ বিষয় হচ্ছে যেটা যে যারা দিয়েছেন তারাও সমান অপরাধী। আপনি কেন দেবেন? আমার ছেলে 40% মার্কস পেয়েছে, এবার আমি কি করলাম, ভালো একটা স্কুলে গিয়ে আমি 5 লাখ টাকা ডোনেশন করে আমি তাকে ভালো উচ্চশিক্ষায় আমি তাকে ভর্তি করে দিলাম। সেই বাচ্চা যখন উচ্চশিক্ষা কমপ্লিট করে আসবে, সে সমাজের কোন কাজে লাগবে? সমাজের কোনো কাজে লাগবে না, সে তো সমাজের ক্ষতি করবে। আজকে যেটা মেডিকেলেও অনেকটা দেখা যাচ্ছে যে পয়সা দিয়ে, তার যোগ্যতা নেই অথচ পয়সা দিয়ে সে ডাক্তারি সার্টিফিকেট কিনে এনে বিভিন্ন নার্সিং হোম খুলে বসেছে, রোগী মারা যাচ্ছে, এমনটাই হবে। তো এটা রাজ্য সরকারের বিষয় আছে, এ বিষয়ে আমি তো আর নতুন করে মন্তব্য কি করব। মহামান্য সুপ্রিম কোর্ট আছে, তারা বিষয়টা দেখছেন। আশা করি এখানে বড় বড় মাথা কাজ করছে, যোগ্যরা যারা আছেন তারা হয়তো, এটাই আশা রাখবো, তাদের কাজ ফিরে পাবেন। ধন্যবাদ রাজুদাকে তার মন্তব্য প্রদানের জন্য। এবারে আমাদের পশ্চিমবাংলার কিছু বিষয় নিয়ে কথা না বললেই নয়। রাজুদা একজন সচেতন নাগরিক ভারতবর্ষের, তার কাছ থেকে আমরা একটি বিষয় জানতে চাইব। এই বিষয়টিও সম্পূর্ণ অরাজনৈতিক এবং আমরা নাগরিক হিসেবেই তার কাছ থেকে জানতে চাইব। সেটি হচ্ছে বর্তমানে পশ্চিমবাংলার যে শিক্ষার অবস্থা রয়েছে, শিক্ষা চালচিত্র আমরা দেখতে পাচ্ছি। উনি যেহেতু একজন শিক্ষক হিসেবে কাজ করছেন একটি স্কুলে, বর্তমানে পশ্চিমবাংলার শিক্ষার মান সম্পর্কে, সরকারি স্কুলের শিক্ষার মান সম্পর্কে আমরা জানতে চাইবো রাজুদার মতামত কি আছে। আর দ্বিতীয় হচ্ছে, এই সরকারি স্কুলগুলো আমরা জেনেছি অনেক প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এবং এই সরকারি স্কুলগুলোর সামনে ভবিষ্যৎ কি হতে পারে। প্রথমে জানতে চাইবো পশ্চিমবাংলার সরকারি স্কুলগুলোর শিক্ষার মান নিয়ে অভিজিৎ দা আমাদের কি বলবেন? এটাই বলা যায় যে সরকারি স্কুলে যে সমস্ত যারা শিক্ষকতা করছেন তারা বিরাট উচ্চশিক্ষিত, প্রচুর ডিগ্রি রয়েছে তাদের, পিএইচডি করেছেন, কেউ এমএসসি করেছেন, এমএসসি বিএড, বিভিন্ন বিষয়ের মহাপণ্ডিত ব্যক্তি তারা। কিন্তু একটা প্রবণতা যেটা দেখা যাচ্ছে, যে আমি এখানে শিক্ষক মহাশয়দের সম্পর্কে সমালোচনা করে তাদেরকে ছোট করার মতো ধৃষ্টতা দেখাবো না, কিন্তু আমার মনে হয় যে এটার ক্ষেত্রে কি আছে, যে ওই যে বললাম যে টিচিং ইজ নট এ প্রফেশন, ইট ইজ মিশন। যে এটাকে পেশা হিসেবে না দেখে জীবনের ব্রত হিসেবে যদি একটু দেখা যায়, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার চোখে দেখা। আমি যে আজকে 28 বছর এই জার্নিতে আমাকে যে সমস্ত মানুষগুলো ধূপগুড়িতে অনবরত সান্নিধ্য দিয়ে থাকেন, এদের কথা না বললেই নয়। যেমন রাম তরফদার বলে একজন আমার দাদা আছেন, তিনি শিক্ষা বিভাগে কাজ করেন। প্রতিটা মুহূর্তে তিনি আমাকে সুঝাও দিয়ে যাচ্ছেন, বিরাট আমি লাভবান হচ্ছি। শিক্ষারত্ন জয় বসাক, আমি অনুপ্রাণিত তাকে দেখে, তার উদাহরণ তাকে দেখে আমি তাকে অনুকরণ করার চেষ্টা করি। যে জয়দা তো রোববার দিন ছুটির দিন, সরকারি বিদ্যালয়ের শিক্ষক, কিন্তু উনি রোববার দিন ছুটির দিন তিনি বিদ্যালয়ে গিয়ে তার বিদ্যালয়ে ফুলকপির যে বাগান আছে সেই বাগানে জল দিচ্ছেন। এটা উনি করছেন, আমি কেন করতে পারবো না? জয়দা করছেন, আমি কেন করতে পারবো না? আমি দেখতে পাই যে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে তাদের বিদ্যালয়ের ছাত্রদের যখন খাওয়ানো হয়, যেমন সংক্রান্তির দিন নিম ডাল, তেতো ডাল, আম ডাল, কি সুন্দর তার পছন্দ। বিদ্যালয়ের মধ্যেই ছাত্রছাত্রী শিক্ষক সবাই মিলে সবজি চাষ করছেন। ছুটির দিন
যে ছুটি, সবাই বাড়িতেই বসে আছি, না, ছুটির দিনও উনি ছুটে যাচ্ছেন বিদ্যালয়ে, গিয়ে বিদ্যালয়ে যা কাজ। কিছুদিন আগে ওখানে খুব সুন্দর একটি কার্যক্রম হয়ে গেল, সেটাও রোববার ছিল, আমার আমন্ত্রণ ছিল, যেতে পারিনি যদিও। রোববার ছিল, সানডে, ছুটির দিন, সবাই বাড়িতে আছেন, আনন্দ করছেন, আর উনি কি করছেন, মাতৃপূজন, সেখানে মাতৃপূজনের আয়োজন করেছেন। এগুলো অনুপ্রাণিত করে আমাদের। এগুলো যদি এই ধরনের শিক্ষকেরাও তো সরকারি বিদ্যালয়ের শিক্ষক, এদেরকে যদি আজকে বলতে হয় শ্রদ্ধেয় অমিত কুমার দে, হ্যাঁ, পূর্ব মল্লিকপাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো আমি অমিতদার সাথে একদিন দেখা করতে গেছি তার বাড়িতে বিশেষ কাজে। তখন আমি জানতে পারলাম সন্ধ্যা 7টা বাজে তিনি তখনও বিদ্যালয়ে আছেন, তার বিদ্যালয়ে আছেন, তিনি আসেননি। আমাকে অনুপ্রাণিত করলো। আমি তখন আমাকে এটা যে আমিও তো বিদ্যালয়ে এরকম কাজ করতে পারি, বা বিদ্যালয়ে 4টায় আমার 4:30টায় ছুটি হচ্ছে, আমিও না কাজ করে আসতে পারি। আমি কিন্তু অনুপ্রাণিত হলাম। তো এইভাবে সমাজের প্রত্যেক মাস্টারমশাইরা যদি ভালো দিকগুলো দেখে একটু অনুপ্রাণিত হয়ে আর এটাকে এই জীবনের ব্রত হিসেবে নেন, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। না সরকার, সাধারণ মানুষ তাদের দিকে আঙুল তুলবে, না সরকারের দিকে আঙুল তুলবে। স্বাভাবিকভাবেই তখন দেখা যাবে যে রেজাল্ট কিন্তু অটোমেটিক এমনি ভালো হচ্ছে, ভালো হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা অবশ্যই আশা করি যে শিক্ষক মহল রয়েছেন সরকারি স্কুলগুলোতে কর্মরত, তারা অবশ্যই শিক্ষকতার ব্রত নিয়ে এগিয়ে যাবেন। এটাকে শুধুমাত্র পেশা হিসেবে না দেখে ব্রত হিসেবে গ্রহণ করে এগিয়ে যাবেন। এবার অভিজিৎদার কাছে আমরা একটি বিষয়ে প্রশ্ন করব, সেটি হচ্ছে আজকে অনেক অভিভাবক সন্তানদেরকে নাম্বারের জন্য পরোক্ষ বা প্রত্যক্ষভাবে প্রেশার ক্রিয়েট করছেন বলে আমরা দেখতে পাচ্ছি, এবং অনেক জায়গায় আমরা দেখেছি অনেক সময় শিক্ষার্থীরা অত্যাধিক প্রেশার নিতে না পেরে তারা অনেক সময় আত্মহননের পথও, সুইসাইডাল অ্যাটেম্প্ট তারা বেছে নিচ্ছে। যেমন আইআইটিতে যখন পরীক্ষা হয়ে থাকে, সে সময় পরীক্ষার ফলাফল যখন প্রকাশিত হয়, সে সময় শুনতে পাওয়া যায় অনেক শিক্ষার্থী আত্মহত্যা করে নিজের জীবনকে শেষ করে দিয়েছে। তো ভালো ফলাফলের জন্য কিছু অভিভাবক যারা প্রচন্ড চাপ দিচ্ছেন সন্তানদেরকে, এবং এটি মনস্তাত্ত্বিকভাবে শিক্ষার্থীদের উপর বিরূপ প্রভাব ফেলছে, সেক্ষেত্রে কি করা যেতে পারে আমরা শুনতে চাইবো অভিজিৎদার কাছ থেকে। প্রথমেই যেটা বলবো যে এটা আমার খুব ভালো লেগেছে একটা কথা, যে আমার বিদ্যালয়ের সভাপতি ছিলেন তখন ডক্টর নির্মল চন্দ্র রায়, এখন যিনি বিধায়ক আছেন। তো ডক্টর নির্মল চন্দ্র রায় উনি আমার বিদ্যালয়ে যখন সভাপতি ছিলেন, দীর্ঘ অনেকগুলো 13 বছর উনি সহযোগিতা করেছেন, আমাদের পথ দেখিয়ে গেছেন, পথপ্রদর্শক হিসেবে ছিলেন। উনি একটা কথা বলতেন যে দাদামণি, একটা জিনিস দেখবেন যে ক্লাসের ওই ফার্স্ট বেঞ্চে যে ছাত্রটি আছে সে তো আছেই, ভালো নম্বর তুলছে, দেখবেন যে মাঝারি মানে ছাত্র যারা, তারা জীবনে সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছে, এটা পরিসংখ্যান বলছে। কেন? এইবার তার কারণ হলো যে প্রথম যে হচ্ছে যে ছোটবেলা থেকে ফার্স্ট হয়ে এসছে, তার মধ্যে একটা অহংকার জন্মে যায়। হ্যাঁ, পরিবারে মা বলছে তুই তো ফার্স্ট বয়, মাথায় রাখবি। হ্যাঁ, বন্ধু বান্ধব তুই তো ফার্স্ট বয়, মাথায় রাখবি। এই বিষয়টা তখন তার মধ্যে একটা অহং ভাব জন্মে যায়, ইগো প্রবলেম। হ্যাঁ, ইগো প্রবলেম চলে আসে। তখন সে লঘু গুরু ভালো মন্দ এগুলো বিচার সে ভুলে যায়, সে নিজেকে ভগবান তুল্য মনে করতে থাকে, এবং যার ফলে আগামীতে সে হোঁচট খেয়ে সে আর খুব বেশি দূর এগোতে পারে না, দু একটি ব্যতিক্রমী ছাড়া। কিন্তু মধ্যম মানের যে আছে, সে জানে আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, না হলে আমি সামনে এগিয়ে যেতে পারবো না। সে পরিশ্রমটা জারি রাখে, কিন্তু লাস্টে দেখা যায় ওই যে পেছনের বেঞ্চে যে ছেলেটি বসে আছে, মাঝখানের বেঞ্চে যে ছেলেটি বসে আছে, সে কিন্তু জীবনের দৌড়ে একদম মানে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গেছে। তো সেই জন্য খালি নম্বরের পেছনে প্রেসারাইজ না করে, তাকে চাপ সৃষ্টি না করে, তাকে সাবলীল হতে দিন স্বাভাবিকভাবে, যে তাকে অনুপ্রেরণা দিন যে বাবা তোমার এটা হয়েছে তো, মা হিসেবে অবশ্যই আপনাকে খোঁজ নিতে হবে যে সে পড়ছে কিনা, অন্য কিছু করছে না তো, সেটা খোঁজ অবশ্যই নিতে হবে, তাকে অনুপ্রাণিত করতে হবে। তার মানে এই নয় যে তোমাকে এটা পেতেই হবে, তুমি যদি না পাও তোমার জীবনের কিন্তু আর কিছুই রইল না। এটা যদি আমরা প্রথমেই ধরিয়ে দিই, তাহলে কি আছে, সে কোনো কারণে যদি সেখান থেকে অকৃতকার্য হয়ে যায়, তখন সে ওই শেখরদা যেটা বললেন
আত্মহননের পথ বেছে নেয়। এরকম তো ঘটছে ধূপগুড়ির চারপাশেই না কত ঘটনা আমরা দেখতে পাই। তো সবসময় উৎসাহিত করুন, কিন্তু আগ্রহ সৃষ্টি করুন, কিন্তু তাকে চাপ দেবেন না, এটাই আমার বিষয়। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যুব সমাজ বা শিক্ষার্থীরা, বিশেষ করে যারা উঠতি বয়সী টিনেজার রয়েছে, তারা অনেকেই নেশার জালে আটকে পড়ছে। আমাদের ধূপগুড়ি শহরেও আমরা দেখতে পাচ্ছি এটি দিন দিন ভয়াবহ আকার ধারণ করতে চলেছে। জানি না ভবিষ্যতে এটি আরও ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে কিনা, আশা করি যেন সেটি না হয়। তো সেই শিক্ষার্থীদের অনেক, এমনকি মেধাবী শিক্ষার্থীদেরও আমরা দেখেছি তারা নেশার জালে আটকে পড়ছে। এই নেশার চক্রে আটকে পড়ার ব্যাপারটিকে কি করে রোধ করা যায়? একদম প্র্যাকটিক্যাল সলিউশন কি হতে পারে অভিজিৎ দা? এটা আমার একটা খুব সুন্দর অভিজ্ঞতা আছে। আজ থেকে প্রায় লকডাউনের আগে, 2019 হ্যাঁ 18 হ্যাঁ, তো সে সময় হঠাৎ একদিন বিদ্যালয়ে আমি বসে আছি, আমি নাম বলছি না, ধূপগুড়ি এক সুনামধন্য শিক্ষক, তার স্ত্রী, তিনি গেটে আমাদের যিনি রক্ষী দাদা আছেন তাকে বলছেন অভিজিৎ দার সাথে দেখা করব। তো যা স্বাভাবিকভাবে আমার কাছে খবর গেল, তো আমিও শুনেও একটু চমকে গেলাম যে এত বছর পর উনি কেন আমার খোঁজ করছেন এবং ব্যাকুল হয়ে এসছেন। বসে দিলাম, সে ভীষণভাবে কান্না, হাউমাউ করে কাঁদছেন। তো আমি ওনাকে শান্ত করার চেষ্টা করলাম, দুজন দিদিমণিকে ডাকলাম শান্ত করার জন্য। তো শান্ত হবার পর বলছেন যে দাদামণি, আমার জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গেল, কারণ হচ্ছে আপনার সেই ছোট্ট ভাই আজ নেশার জগতে চলে গেছে। খুবই মর্মান্তিক। তো এটা একটা মর্মান্তিক ঘটনা। যে ছেলেটি মাধ্যমিকে স্টার মার্কস পেয়েছে, মেধাবী শিক্ষার্থী, মেধাবী ছাত্র ছিল, আমার বিদ্যালয়ে যখন পড়তো তখনও দুর্দান্ত ছাত্র ছিল, প্রচুর কোয়ালিটি ছিল, ও গান গাইতে খুব ভালোবাসতো। তখন আমারও শুনে তো খুব খারাপ লাগলো। তখন তাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই, আমি শুধু এতটুকুই বললাম, কাউন্সিলিং করিয়েছেন? বললো যে হ্যাঁ দাদামণি কাউন্সিলিং করিয়েছি, কাজ হচ্ছে না। তো তখন সেই ছেলেটিকে বললাম ও কোথায় আছে? বললো যে দাদামণি সকালবেলা বেরিয়েছে, কোথায় যে আছে আপনি খালি বলবেন তো রাজু দাদামণি দেখা করতে বলেছে, আর আমার ফোন নাম্বারটা আপনি ওকে দিয়ে দেবেন। তো যাই হোক, পরের দিন সন্ধ্যার সময় ফোন এলো আমার কাছে, আর নমস্কার, বলছে দাদামণি আমি অমুক, তুমি দেখেছো আমায়? বললাম হ্যাঁ দেখেছি, কি আসলে খুব দেখতে ইচ্ছে করছে, তো কোথায় পাবো? তো আমাকে বলে দাদামণি আমি তো সন্ধ্যায় একটুখানি এক জায়গায় থাকি, আর তুমি যেখানে থাকো সেখানে আমাকে বললে নিলে হয়, আমিও চলে যাব না হয়। ও না তুমি যেতে পারবে না, সব জায়গায় যেতে পারবো, তুমি বলো না কোথায় যাবো, আমি একাই যাব। তো আমাকে একটা জায়গা বললো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, পরের দিন ছাতা মাথায় সাইকেল নিয়ে আমি সেখানে পৌঁছে গেলাম। দেখলাম যে ওর সাথে আরো 3-4 জন আছে, হালকা আলো, একটা চাতাল আছে, তার নিচে ওরা আড্ডাখানা। বসলাম ওদের সাথে, বসে গল্প গুজব হচ্ছে, সবার পরিচয়, পরিচয় করিয়ে দাও, ওদের সাথে পরিচয় হয়নি। এক কথা দু কথা দু কথা দু কথা দু কথা, এরকম হতে 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 আমি একদম মূল বিষয় ঢুকে গেলাম। তো যাওয়ার পর যখন বিষয়টা এলো আর কি, তো তখন ওর সাথে আরো যে 2-3 জন ছিল, ওই সব একই গ্রুপের আছে, ভালো পরিবারেরই সব। তো বলছে দাদামণি, আলাম যে দেখো আজকে তোমরা কিন্তু আমাকে দাদামণি টনি না, আমি তোমাদের বন্ধু আর তোমরা আমার বন্ধু, আজকে বন্ধুর মতো গল্প করব, প্রাণ খুলে আড্ডা দেবো। তো এরকম হওয়ার পর হতে হতে কি আছে, পরে এই বিষয়টা যখন আসলো যে তোমরা কিভাবে কি করছো, আলাম যে আমাদেরও একটা যখন বয়স ছিল, আমার মনে আছে যে ক্লাস 8-এ আমি আমার কয়েকজন বন্ধুদের সাথে একটা সিগারেট খাবার জন্য শালবাড়িতে চলে গেছিলাম সাইকেলে করে। হ্যাঁ, ক্লাস 8-এ পড়ি তখন, ধূপগুড়ি হাই স্কুলে। তো সেই জন্য সেখানে ভাগ্য ভালো, আমরা সেই ব্রিজের উপর দাঁড়িয়ে সেটা ধরাবো, সেই সময় এক বন্ধুর বাবা এসছে, আর ওখান থেকে দৌড় সবাই সবার মতো। তো বন্ধুর বাবাও বুঝতে পারেনি, সে গাড়িতে যাচ্ছিল, তো উনি দেখে আবার উনি চলে গেলেন।
তো পরে আমাদের ধরেছেন যে তোমরা দৌড়লে কেন, সবাই মাথা নিচু। হ্যাঁ, তো উনি বলার আগেই আমাদের এক বন্ধু বলে দিল, বলছি কাকু আর কোনোদিন হবে না, আর কোনোদিন যাবো না, একটা সিগারেট খাবার জন্য গেছি। আর উনি হা হা করে হেসে উঠলেন, বলছেন বাবা এখন না, সময় আছে অনেক। আমার খুব ভালো লাগলো, ওনার সেই কথাটা আমার এখনো মনে আছে। তো যাই হোক, তো এই প্রসঙ্গ যখন এই যেরকম আড্ডা দিচ্ছি, তো এই বিষয়টা এলো, তোমরা কোথায় পাও? তখন বললো যে কোনো একটি এখানে সংগ্রহ করতে হয়, এই বিষয় আছে। আর এটা তোমাদের জীবনকে শেষ করে দিচ্ছে, অনেক রকম কথাবার্তা। আমি জানতাম যে কিছুই হয়তো কাজে লাগবে না, তবু নিজের মতো করে বলে গেলাম অনেক কিছু। বলার পর তারপরে আনলাম যে ওরা তো সারদাতে পড়তো না, তুমি তো সারদায় পড়তে, তুমি মেডিটেশনটা জানো? বলছে দাদা মনে, হ্যাঁ মনে আছে। তো আনন্দ করো? বলছে না। তাহলে তুমি ওদের সবাইকে শেখাবে তো মেডিটেশন কিভাবে করতে হয়। অবশ্যই ধ্যানটা শেখা উচিত, এটা খালি বসে থাকলে হবে না। জ্ঞান মুদ্রায় বসতে হবে, সিধা টান করে বসতে হবে, ওঙ্কারে ওটা কেমন হবে, মটা কি হবে, উটা কেমন হবে, এগুলো শেখাবে। অনেকক্ষণ সেই 1.5 ঘন্টা 2 ঘন্টা আড্ডা দিয়ে আমি চলে এলাম। পরে একদিন পর আবার ফোন করেছে, আবার ছুটে গেলাম, কথাবার্তা বললাম, অনেক গল্প গুজব হলো। তারপরে যথারীতি আমি চলে আসি। পরবর্তীকালে আমি আমার কাজে ডুবে যাই। পরে মাসখানেক পর খবর নিয়ে শুনি যে সেই ছেলেটি আবার স্বাভাবিক রাস্তায় ফিরে এসছে, এবং সে সুন্দর একটা ভালো বাইরে পড়াশোনার জন্য চলে গেছে। শুনে ভালো লাগলো। তো নেশার জগতে যখন যাবে, প্রথম হচ্ছে আপনাকে, যখন আপনি পারছেন না তখন আপনাকে 13 থেকে 19-এর মধ্যে এই সময়টায় সবচেয়ে বেশি হয় আর কি, এই নেশার জগৎটা, টিনেজার যারা। তো সেই সময় আপনাকে দেখতে হবে তাকে ভালো সাহিত্য দেয়া, ভালো কথা বলা, উৎসাহ দেয়া, কারণ এই সময় তাদের খুব ক্রোধ থাকবে, কিন্তু রাগ থাকবে, বয়সন্ধিকাল। তো উৎসাহ দেয়া, এবং আপনি যদি কোনোভাবে টেরও পান, সেটা এমনভাবে রিয়াক্ট করবেন না যাতে তার বিরূপ হয়। ভালো সাহিত্য পাঠ করানো, এবং তাকে স্মরণ করিয়ে দেয়া, আমাদের বিদ্যালয়ে যদি ছাত্র হয়, যে দাদামণিরা সকালবেলা তোমাকে কি করতে বলেন, সেটা একবার তোমার করা উচিত। এটাও স্মরণ করিয়ে দিলে অবশ্যই করবে, আর ওটা যদি করে সুঅভ্যাসগুলো, তাহলে আর সে খারাপ হবে না। ধন্যবাদ অভিজিৎ দাকে। বর্তমান যুব সমাজকে নেশার নীল থাবা থেকে বাঁচানোর জন্য উনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন। আশা করি যারা তরুণ প্রজন্ম রয়েছে তারা তাদের এই বক্তব্যকে পাথর হিসেবে পুঁজি করে সামনে এগিয়ে গেলে অবশ্যই তারা ভালো করতে পারে। আজকের পডকাস্টের শেষের দিকে চলে এসেছি আমরা। এবার আমরা অভিজিৎ দাকে কিছু প্রশ্ন করব, একদম র্যাপিড ফায়ার রাউন্ড যাকে বলা হয়ে থাকে, একদম সরাসরি উত্তর, সরাসরি প্রশ্ন। আশা করি আলাদা অনুমতি দিলে আমি শুরু করতে পারি। হ্যাঁ, বলছি। অভিজিৎ দার জীবনে পড়া সবচেয়ে প্রিয় উপন্যাস বা গ্রন্থ? আমার সবচেয়ে, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা স্বামীজির একটি ছোট বই আমার হাতে তুলে দিয়েছিলেন। তো পরিব্রাজক বিবেকানন্দ আমার বাড়িতে আছে, আমার দারুণ লাগে, আমি এখনো পড়ি। ভ্রমণকারী বিবেকানন্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিব্রাজক বিবেকানন্দ, আচ্ছা, দারুণ। আমি স্বামীজির সমস্ত বই প্রায় আমার কাছে আছে, আমার লাইব্রেরিতে। আমি সময় পেলেই স্বামীজিকে জানার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এটি আমি মনে করি যারা ইয়াং রয়েছে, আমরা জানি বিবেকানন্দ তরুণদের আদর্শ, এবং বিশ্ব যুবক দিবস ধরা হয় 12ই জানুয়ারিকে, যতটুকু আমরা জানি। এবারে দাদুদার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, আপনার ছাত্র জীবনে আশা করি আপনি অবশ্যই খেলাধুলা করতেন, সেক্ষেত্রে আপনার প্রিয় খেলা কোনটি? আমার প্রিয় খেলা বলতে পিট্টু বলে একটি খেলা, এখনকার ছেলেরা জানবে না, আমার ভীষণ নেশা ছিল, দারুণ। পিট্টু? পিট্টু, পিট্টু বলতে একটা কতগুলো ইটের ওপরে অনেকগুলো ছোট ছোট কাঠের টুকরো এরকম সাজিয়ে দেওয়া হতো, বল দিয়ে ওটা ছুঁড়ে দুটো দলে থাকতো, একদল দৌড়ে পালিয়ে যেত, তারপর ওগুলোকে আবার সাজাতে হতো। আমার খুব প্রিয় খেলা ছিল আর কি। যদি ক্রিকেট ফুটবলের মধ্যে বেছে নিতে বলা হয়, কোন খেলাটিকে আপনি বেছে নেবেন? ক্রিকেট ফুটবলের মধ্যে আমি ফুটবলটাকেই বেছে নেবো। আচ্ছা, তাহলে বলতে হচ্ছে প্রিয় দল ফুটবল দল? হ্যাঁ, ফুটবল দল। কে, ইস্ট বেঙ্গল না মোহনবাগান? মোহনবাগান। আচ্ছা, আর যদি দেশের বাইরে ধরা হয় আন্তর্জাতিক লেভেলে, কোন দল আপনার প্রিয়? আমার আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আচ্ছা, আপনার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার যেটা, এটা একটা কি বলবো, আমি শুটকি মাছ ভীষণ পছন্দ করি। আচ্ছা, অনেক ফিশ যেটাকে বলা হয়, হ্যাঁ হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে এবং দারুণ লাগে ছোটবেলা থেকেই। এর মধ্যে কোন মাছটি প্রিয়?
এর মধ্যে হচ্ছে ভোলা বলে একটা মাছ পাওয়া যায়, ভোলা। তো সেই মাছটা আমার ভীষণ প্রিয়, এবং আমি অনেক আমার শুভাকাঙ্ক্ষী আছেন যারা বিভিন্ন সময় আমাকে রান্না করে করে খাইয়েছেন। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আপনার দেখা হয়েছে এমন জায়গার মধ্যে সবচেয়ে দর্শনীয়, প্রিয় দর্শনীয় স্থান কোনটি? আমার দেখা হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা যেটা হচ্ছে, আমি মুম্বাইতেও ভালো যদি বলতে হয় তাহলে দার্জিলিংটাই আমার ভালো লেগেছে। দার্জিলিং, আচ্ছা। আপনার প্রিয় বিষয় পড়বার জন্য? বাংলা। বাংলা, আচ্ছা। বাংলাতে প্রিয় লেখক তাহলে আপনার কে রয়েছে? আমার রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখা সবচেয়ে প্রিয় বই বা উপন্যাস, গল্প কোনটি? গীতাঞ্জলি নাম্বার 50 অবশ্যই। আচ্ছা, গীতাঞ্জলি। গীতাঞ্জলি নাম্বার 50। আচ্ছা, রাহুলদা খুব ব্যস্ত থাকেন, আমরা সবাই জানি। স্কুল তিনি খুব ডেডিকেটেড ভাবে কাজ করে থাকেন, স্কুল অন্তপ্রাণ। তবু আশা করি উনি অবসর সময়ে গান শোনেন, আশা করছি। তো আপনার প্রিয় গায়ক এবং গায়িকাকে? আমার প্রিয় গায়ক হচ্ছে শ্রীকান্ত আচার্য। আর গায়িকা? শ্রেয়া ঘোষাল। আচ্ছা, আপনার আশা করি যদিও খুব ব্যস্ত থাকেন, আশা করি তবুও অবসর সময় হয়তো আশা করি আপনি সিনেমা কম বেশি দেখেন, চলচ্চিত্র যেটাকে আমরা বলে থাকি। তো আপনার দেখা আজ পর্যন্ত প্রিয় চলচ্চিত্র বাংলাতে কোনটি? অন্যায় অবিচার। অন্যায় অবিচার, মিঠুন চক্রবর্তী। আচ্ছা। আর হিন্দিতে? আর হিন্দিতে হিন্দিতে হচ্ছে হিন্দিতে আমার বর্ডার সিনেমাটাই ভালো লেগেছে। বর্ডার, এখনো দেখি আমি মাঝে মাঝে। আচ্ছা। ভারতবর্ষ আজ স্বাধীন হয়েছে 78 ইয়ার্স। এর মধ্যে আমরা জানি যে অনেক প্রধানমন্ত্রী এসেছেন গেছেন। আপনার ব্যক্তিগতভাবে কার রুলিং সবচেয়ে আকৃষ্ট করেছে আপনাকে? আপনার মনে হয়েছে হি ইজ দ্য হিরো? নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী, আচ্ছা। আমাদের স্বাধীনতা সংগ্রামে অনেক ভারতীয় প্রাণ দিয়েছেন, এর মধ্যে কার জীবনী আপনাকে সব থেকে উজ্জীবিত করে, আপনার রক্তকে গরম করে দেয়, মনে হয় এখন সংগ্রামী নেমে পড়তে পারবেন? ক্ষুদিরাম বোস। ক্ষুদিরাম বোস, আচ্ছা। রামকৃষ্ণ পরমহংস এবং বিবেকানন্দ, এর মধ্যে আপনি কাকে একটু বেশি এগিয়ে রাখবেন? না, দুজনই আমার কাছে সমান। দুজনই সমান? দুজনই সমান। আচ্ছা, এবারে শেষ প্রশ্ন আজকে আমাদের রাজুদার কাছে, সেটি হচ্ছে কি, তাকে আমাদের মতামত জানতে যাবো একটি বিষয়ে। সেটি হচ্ছে আজকে ধূপগুড়ির বুকে শিশু মন্দির স্কুলটি 28 বছর পার করেছে। ইট হ্যাজ রিচড 29th ইয়ার। তো ভবিষ্যতে রাজুদার স্বপ্ন এই শিশু মন্দির স্কুলটিকে নিয়ে কি রয়েছে? আমরা এখন এই পর্যন্ত আমাদের 8ম শ্রেণী পর্যন্ত রয়েছে ভাই বোন। 10ম শ্রেণী পর্যন্ত আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা মাধ্যমিক দিচ্ছে, এটা আমি দেখে যেতে চাই। এটা আমার একটা স্বপ্ন যে আমাদের স্কুলে যে ছাত্রছাত্রীরা ভাই বোনেরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং ভালো রেজাল্ট করেছে, এটা এখন প্রধান লক্ষ্য আমাদের সকলেরই। আচ্ছা, মানে মাধ্যমিকে উত্তীর্ণ করাই। আচ্ছা, যদি মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে যায় এবং তখন আমরা রাজুদাকে স্কুলে দেখি, সে মুহূর্তে রাজুদার অনুভূতি কেমন হবে? সেটা আমার জীবনের একদম শেষ বিন্দুতে চলে যাবে, আর আমার কোনো প্রত্যাশা নেই। আমার যা স্বপ্ন ছিল সমস্ত সাকার হয়েছে, মানে এটাই আমি বলবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, জিজ্ঞেস করতেই হয়, চলে আসে প্রসঙ্গ, রাজুদার পরিবার সম্পর্কে যদি একটু শেয়ার করেন। পরিবারে আমার মা আছেন। আমার 1 বছর বয়সে বাবা মারা গেছেন, বাবাকে আমি দেখিনি। আর ছোটবেলা থেকেই আমি দিদির কাছে মানুষ। যেহেতু আমাদের তখন আমার মা ঠাকুমা ঠাকুরদা ছিলেন, ঠাকুরদা খুব কষ্ট করে সংসার চালাতেন। তো সেই সময় সেই জন্য আমার পড়ার খরচ চালাবার মতো সামর্থ্য ছিল না। তো সেই জন্য আমি দিদির কাছে চলে যাই এবং দিদির কাছে থেকেই আমার পড়াশোনা সমস্ত। আচ্ছা, দিদি কজন? দিদি একজনই আছে, বিশ্বত দিদি, তার কাছেই আমি ছিলাম। আপনার নিজের কোনো দিদি বা নিজের কোনো দিদি, ভাই বোন? ভাই বোন নেই, কেউ নেই, আপনি একা? একা। আচ্ছা, আপনার সংসার সম্পর্কে যদি বলেন। সংসার বলতে আমার এক সন্তান রয়েছে। ও সম্পর্কে ভক্তদের উদ্দেশ্যে একটু যদি বলেন। আমার এক সন্তান রয়েছে। সন্তান তো যাই হোক, আগে সারদাতে পড়াশোনা করতো, বর্তমানে সে 9ম শ্রেণীর ছাত্র। তো আমি নিজের সন্তানকে দিয়ে দেখেছি যে সারদা যেহেতু 4 পর্যন্ত ছিল, 5 তখনও হয়নি, এখন তো 8 পর্যন্ত আছে।
তো 4 পর্যন্ত দেওয়ার পর একটা সংশয়ের মধ্যে পরিবারের সকলে পড়ে গেল যে কোথায় ভর্তি করাবো। ভর্তি করাবার পর সারদার একরকম পরিবেশ, সেই পরিবেশ থেকে বেরিয়ে বাইরের জগৎকে ও কতটুকু অ্যাডজাস্ট করতে পারবে, কি হবে না হবে, এরকম নানা জল্পনা করে সর্বশেষে একটি আইসিসি বোর্ডে গিন্নির ইচ্ছায়, বাচ্চার মায়ের ইচ্ছায় সেখানে ভর্তি করা হলো। তো ভর্তি করাবার পর যেটা আমি লক্ষ্য করছি যে ও ওখানে এমনি ঠিক আছে, পড়াশুনোর দিকে কোনো আমাদের ওর উপরে অভাব অভিযোগ কিছু নেই, কিন্তু ধার্মিক দিকটা যেটা আছে এটা কিন্তু ওর মধ্যে একটা লক্ষণীয় বিষয়। খুব চঞ্চল বালক, ভীষণ চঞ্চল, সাংঘাতিক। স্কুলের মধ্যে যদি 1000টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা চঞ্চল হয় তবে হচ্ছে, কিন্তু তার মধ্যে ধার্মিক ভাবনা ভীষণ, এটা আমার খুব ভালো লাগে যে খুব সুন্দর পুজো দিতে পারে এত চঞ্চল বাচ্চা, খুব সুন্দর শৈব মন্ত্র উচ্চারণ করতে পারে, এবং মাইথোলজির উপরও অগাধ জ্ঞান, যেটা আমারও নেই। ও মানে অসম্ভব জ্ঞান, খুব ছোটবেলা থেকেই সেটা, এবং ওর খুব জানার আগ্রহ। এটা একটা সারদার একটা প্রভাব ওর মধ্যে পড়েছে আর কি। তো এটাই লক্ষ্য করেছি আর কি। আচ্ছা, প্রিয় দর্শক, আজকের এই উষ্ণ বিকেলে অভিজিৎ দা আমাদেরকে সময় দিয়েছেন অনেক ব্যস্ততার মধ্য থেকে, তার জন্য ওকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং তার যে পরামর্শগুলো আমরা আজকে পেয়েছি, অবশ্যই আশা করি এই পরামর্শগুলো আমাদের শুধুমাত্র অভিভাবকদের জন্যই নয়, সমগ্র সমাজের জন্য পাথর হিসেবে কাজ করবে যুগ যুগ ধরে। এবং যে স্কুলে তিনি কর্মরত রয়েছেন, আশা করি সেই স্কুলে তাকে আমরা আজীবন দেখতে পাই। তিনি আজীবন এই স্কুলে আমাদেরকে আরো অনেক পরামর্শ দিয়ে যান এবং এই স্কুলকে তিনি উন্নতির চরম শিখরে নিয়ে যান, সে কামনাই করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। নমস্কার।